কি জান, কেমন লাগছে বিয়ে করে? একদম আমার সাথে কথা বলবি না। তুই আমার জীবন নষ্ট করে দিয়েছিস। ও মা, আমি আবার তোমার জীবন কিভাবে নষ্ট করলাম? তোর লজ্জা করে না বয়সে বড় একটা মেয়েকে জোর করে বিয়ে করতে? কেন লজ্জা করবে? ভালোবাসলে এগুলো কিছু মনে থাকে না প্রিয়। তুই আমাকে ভালোবাসিস তাই না? তুই শুধু আমাকে ব্যবহার করার জন্য আমাকে বিয়ে করেছিস। তুমি কি পাগল হয়ে গেছো? তুই তো আমার শরীর পাওয়ার জন্যই আমাকে বিয়ে করেছিস। তাহলে আয় নে, আমাকে উপভোগ কর। এই কথা বলেই তিশা তার গায়ের শাড়ির আঁচল ফেলে দেয় আর শাড়ি খুলতে থাকে। তখনই সাইফ অন্যদিকে ফিরে তিশার শাড়ির আঁচল তার গায়ে দিয়ে দেয়। দেখো, আমি চাই না তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে মিলন করতে। যেদিন তুমি নিজের ইচ্ছায় আমাকে ভালোবাসবে, সেদিনই আমি এই অধিকার চাইব। এখন নিজে নিজে নিজেকে ভালো সাজাচ্ছিস তাই না? আমি কেন নিজেকে ভালো সাজাবো? যেদিন ভার্সিটিতে তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে যাই। তোমাকে তো অনেক বলেছিলাম, কিন্তু তুমি আমাকে পাত্তা দিতে না। আমি ভয় পেতাম, যদি আমি তোমাকে হারিয়ে ফেলি, তুমি যদি অন্য কারো হয়ে যাও, তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। তাই তোমাকে কিছুটা জোর করেই বিয়ে করেছি। ভেবেছিলাম বিয়ের পর তুমি আর এমন করবে না, কিন্তু তুমি এখনও সেই আগের মতোই আছো। ঠিক আছে, সমস্যা নেই, আমি কখনো তোমাকে জোর করব না। আচ্ছা, তাহলে তুমি খাটে শুয়ে পড়ো, আমি নিচে শুয়ে পড়ি। এই কথা বলে সাইফ একটা দীর্ঘশ্বাস ফেলে তিশাকে অন্য কিছু বলার সুযোগ না দিয়ে সে খাটের থেকে একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ে। তিশা কিছুক্ষণ নীরবে কান্না করে তারপর সেও ঘুমিয়ে পড়ে। তারও তো ঘুমাচ্ছে, আর আপনারও গল্পের আগামাতার কিছুই বুঝতে পারেনি। তাহলে চলুন আমরা বলি, আপনাদের গল্পটা একটু বুঝিয়ে বলি। ঢাকা শহরের টপ বিজনেসম্যান মোহাম্মদ কাশেমের ছোট ছেলে হচ্ছে সাইফ হাসান। সাইফের বড় ভাই তার থেকে প্রায় 7 বছর বড়। সাইফের একটা বোনও আছে, সে সাইফের থেকে 3 বছরের ছোট। তাদের 3 ভাই বোনের মাঝে খুব ভালো বোঝাবুঝি ও খুব ভালো সম্পর্ক। মোহাম্মদ কাশেম ছোটবেলায় তারই 3 সন্তানকে চায়নাতে পাঠিয়েছেন পড়াশোনার জন্য। সেখানে তিনি তাদের জন্য বাড়ি গাড়ি সব কিছুর ব্যবস্থা করেছেন, যেন তার সন্তানদের সেখানে থাকতে কোনো সমস্যা না হয়। সাইম সবার বড়, তাই তার পড়াশোনা সবার আগে শেষ হয়। উচ্চ শিক্ষা নিয়ে সাইম দেশে আসলে তার বাবা মা জোর করে তাকে বিয়ে করিয়ে দেয়। সাইমের ছোটবেলা থেকে ইচ্ছে সে একজন শিক্ষক হবে, তাই সে তার বাবার কোম্পানির দায়িত্ব নেয় না। সে বিয়ের পরে বউকে নিয়ে আবার চায়নাতে চলে যায়। সেখানে একটি কলেজে শিক্ষকতার পেশা নেয়। তারপর পড়াশোনা শেষ হয় সাইফার, মানে সাইফের বড় বোনের। সাইফা দেশে আসলে তাকে জোর করে মোহাম্মদ কাশেম তার বিজনেস পার্টনারের ছেলের সাথে বিয়ে করিয়ে দেয়। এখন কি ভাবছেন আমাদের নায়ক কি করলো? তাহলে শুনুন। আমাদের নায়ক যেহেতু সবার ছোট, তাই তার পড়াশোনা শেষ হতে আরও 3 বছর সময় লাগবে। কিন্তু সাইফের বাবা মোহাম্মদ কাশেম তাকে বলে দেশে এসে কিছুদিন কাটাতে। সাইফ তো তার ভাই আর ভাবির সাথে চায়নাতে থাকে, কিন্তু বাবার কথা শুনে সে দেশে আছে। সাইফ পড়াশোনায় অনেক সচেতন। মোহাম্মদ কাশিম বলে রেখেছেন পড়াশোনা শেষ হওয়া মাত্রই যেন তার কোম্পানির দায়িত্ব নেয়, কারণ সাইফ এ বিষয়ে অনেক পারদর্শী। সাইফ চায়নাতেও তার ভার্সিটির টপার। সাইফ দেশে এসেছিল 3 মাসের জন্য, কিন্তু তার যেন পড়াশোনায় কোনো সমস্যা না হয়, তাই সে এখানকার একটা ভার্সিটিতে ভর্তি হয়। আর প্রথম দিনই ভার্সিটিতে তিশাকে দেখে তাকে ভালোবেসে ফেলে। তারপর তিশার পেছনে 2 মাস ব্যয় করে তারপর যখন দেখে কোনো কাজ হচ্ছে না, তখন সে তিশার ব্যাপারে খবর নেয়। তখন সে জানতে পারে তিশার বাবা তাদের অফিসে কাজ করে, আর তার বাবার অফিস থেকে অনেক টাকা লোন নিয়ে রেখেছেন। তখন সে আর দেরি করে না, সে ওই দিনই রাতে তার বাবাকে জানায় যে সে তিশাকে বিয়ে করতে চায়। মোহাম্মদ কাশিম প্রথমে অবাক হলেও তারপর রাজি হয়ে যায়, কারণ তিনি তিশার সম্পর্কে আগে থেকেই জানতেন। তারপর মোহাম্মদ কাশিম তিশার বাবার সাথে কথা বলেন এবং তিনিও রাজি হয়ে যায়, কারণ তিনিও সাইফের ব্যাপারে খুব ভালোভাবে জানতেন। সবাই রাজি হলো, তিশা কিন্তু রাজি ছিল না, কারণ সাইফ তার থেকে জুনিয়র। কিন্তু অবশেষে তার বাবার জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। তারপর তাদের বিয়ে হয়ে গেল। তারপর থেকে তো আপনারা জানেনই। তাহলে চলুন গল্পে ফিরি। সকালে হালকা আলোয় সাইফের রুমে জানালা দিয়ে প্রবেশ করে। সাইফের তখন ঘুম ভাঙে, আর কালকে রাতের কথা মনে পড়তে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে। সাইফ অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করে। শুধু সেই নয়, তার পরিবারের সবাই এমন ধনী পরিবার বলে কথা। যে ছেলে সবসময় লাখ টাকার বিছানায় ঘুমায়, আর এই প্রথম সে ফ্লোরে শুয়েছে, আরও তার ভালোবাসার মানুষের জন্য।
তখন সে ভাবে সে কি ভালোবেসে কোনো ভুল করেছে নাকি। তখন সে তার চিন্তা বাদ দিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। তারপর বেরিয়ে দেখে তিশাও উঠে গেছে। তিশা কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। তিশা বেরোলে যখন তারা রুম থেকে বের হবে তখন দয়া করে আম্মু আব্বুর সামনে কিছু প্রকাশ করবেন না। যা আছে আমার আর আপনার মধ্যে, তারা যেন কিছু জানতে না পারে। তিশা তখন হ্যাঁসূচক মাথা নাড়ে। তারপর তারা নিচে যায়। সাইফ আর তিশা ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং হলের দিকে এগোতে দেখল তিশা ডাইনিং টেবিলের এক প্রান্তে মোহাম্মদ কাশেম আর তার স্ত্রী বসে আছেন। তাদের মুখে নতুন বউ ঘরে আনার তৃপ্তির হাসি। সাইফের মা মিসেস ফারিয়া কাশেম তিশাকে দেখেই উঠে দাঁড়ালেন। আরে তোমরা এসে গেছো, এসো মা এসো। কাল রাতে ভালো ঘুম হয়েছে তো? কোনো অসুবিধা হয়নি নিশ্চয়ই? মিসেস কাশেমের গলা স্বরে আন্তরিকতা থাকলেও তিশার কানে সেটা কেমন যেন বিদ্রুপের মতো শোনালো। সে জোর করে মুখে সামান্য হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো, কিন্তু তার চোখ দুটো ছলছল করছিল। সাইফ পরিস্থিতি সামাল দিতে তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ আম্মু, সব ঠিক আছে। ও একটু নার্ভাস, হয়তো নতুন পরিবেশ দেখে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হুম, ঠিক আছে, বসো তোমরা। নাস্তা প্রায় রেডি। তেশামা, তোমার যা খেতে ইচ্ছে করে নির্দ্বিধায় বলবে। এটা তোমার নিজের বাড়ি মনে করে। তিশা কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। সে সাইফের পাশে চেয়ারে বসতে গিয়েও একটু ইতস্তত করে অন্য একটি চেয়ার টেনে বসলো। সাইফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মা তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যাপারটা খেয়াল করলেন কিনা বোঝে গেল না। টেবিলে নানা পদের খাবার সাজানো হলো, কিন্তু তিশার গলায় যেন কিছুই নামছিল না। সে অন্যমনস্কভাবে প্লেটে সামান্য খাবার নিয়ে নাড়াচাড় করতে লাগলো। কি হলো মা, খাচ্ছ না যে? শরীর খারাপ লাগছে? সাইদ, দেখ তো তিশার কোনো সমস্যা হচ্ছে নাকি? কিছু লাগবে তোমার? শরীর ঠিক আছে? ঠিক আছি। সাই বুঝতে পারছিল তিশার মনের অবস্থা। সে আর জোর করল না। নাস্তার পর্বটা অস্বস্তিকর নীরবতার মধ্যেই শেষ হলো। মোহাম্মদ কাশেম ব্যবসা কাজে বেরিয়ে গেলেন। ফারিহা কাশেম তিশাকে নিয়ে সোফায় বসলেন। দেখো মা, আমি জানি হঠাৎ করে একটা নতুন পরিবেশে এসে মানিয়ে নিতে একটু সময় লাগে। তোমার আর সাইফের বয়সের পার্থক্য বা তোমাদের বিয়ের পরিস্থিতি নিয়েও হয়তো তোমার মনে দ্বিধা আছে, কিন্তু বিশ্বাস করো, আমার ছেলেটা মন থেকে খুব ভালো। ও তোমাকে অনেক ভালোবাসে বলেই এত কিছু করেছে। তুমি ওকে একটু সময় দিও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তিশা চুপচাপ মিসেস কাশেমের কথা শুনছিল। তার মনে হচ্ছিল সবাই যেন তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তার ভেতরের কষ্টটা কেউ বুঝতে চাইছে না। তার মনে হচ্ছিল যেন সে এক খাঁচের বন্দী হয়ে গেছে। সে শুধু মুক্তি চাইছিল। তুমি কি আজ একবার তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসতে চাও? মনটা ভালো লাগবে হয়তো। সাইফ তোমাকে নিয়ে যাবে। না আন্টি, মানে আম্মু, আজ না, শরীরটা ভালো লাগছে না। আমি বরং একটু রেস্ট নিতে চাই। হ্যাঁ আম্মু, ও ঠিকই বলেছে। জার্নি আর কালকের অনুষ্ঠানের ধকল গেছে, আজও একটু বিশ্রাম নিক। আমরা না হয় কাল বা পরশু যাব। ফারিয়া কাশেম আর জোর করলেন না। তিশা যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে উঠে নিজের ঘরে চলে এলো। সাইফও কিছুক্ষণ তার পিছু পিছু ঘুরে ঘরে এলো। ঘরে ঢুকে তিশা দেখল সাইফ আগের মতোই তার বালিশটা নিয়ে সোফার দিকে এগোচ্ছে। তিশা কেন যেন এবার একটু অন্যরকম লাগলো। যে ছেলেটা তাকে এত জোর করে বিয়ে করলো, সে কেন তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে স্পর্শ করছে না? ছেলেটি কি সত্যি তাকে ভালোবাসে, নাকি এটাও তার কোনো নতুন চাল? নানা চিন্তায় তিশার মাথা ভার হয়ে এলো। সে খাটে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। সাইফ দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ তিশার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। দুজনের মধ্যেই তৈরি হওয়া অদৃশ্য দেওয়ালটা যেন আরো উঁচু হয়ে উঠল। সাইফ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তিশা আরো কিছুক্ষণ বিছানায় মুখ গুজে পড়ে রইল। কান্নার কারণে শরীরটা হালকা কাঁপছিল। বিলাসবহুল বিশাল এই ঘরটা যেন তাকে গিলে খেতে আসছিল। দামি আসবাবপত্র, নরম বিছানা, শীতাতপ নিয়ন্ত্রিত আরাম, কোনো কিছুই তার ভেতরে শূন্যতা আর ক্ষোভকে ঢাকতে পারছিল না। সে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের সুন্দর বাগান, পরিপাটি লন, কিন্তু সবকিছুই তার কাছে অর্থহীন, বর্ণহীন মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল সে যেন সোনার খাঁচায় বন্দি এক পাখি, যার ডানা দুটো ভেঙে দেওয়া হয়েছে। এদিকে সাইফের বিয়েতে তার ভাই বা বোন কেউই আসতে পারেনি।
বড় ভাই সাইম চীন দেশে কলেজের অধ্যাপনা থেকে ছুটি ম্যানেজ করতে পারেনি, আর বোন সাইফা তার স্বামীর সাথে ডেনমার্কে থাকে। এত অল্প সময়ে নোটিশে এত দূর থেকে তাদের পক্ষেও আসা সম্ভব হয়নি। তাই বাড়িতে আপাতত সাইফের মা বাবা আর নবদম্পতি ছাড়া তেমন কেউই ছিল না। তিশা ভাবছিল তার ভার্সিটির কথা, বন্ধুদের কথা, তার নিজের সাজানো স্বপ্নের কথা। সাইফের এই একতরফা সিদ্ধান্ত তার পুরো জীবনকে উলটপালট করে দিয়েছে। যে ছেলেটা তার জুনিয়র, যার দিকে সে কখনো ফিরেও তাকায়নি, সে ছেলেটাই আজ তার স্বামী। এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। আবার সাইফের রাতের ব্যবহার, তার সম্মান বজায় রাখার চেষ্টা, সেটাও তাকে দ্বিধায় ফেলছিল। মানুষটা আসলে কি চায়? যদি জোর করে বিয়ে করলো, তবে এখন এত ভালো সাজার কারণ কি? অন্যদিকে সাইফ ঘর থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিল বাড়ির পেছনে সুইমিং পুলের ধারে। একটা চেয়ার টেনে চুপচাপ বসে রইল। তার মা ফারিয়া কাশেম দূর থেকে ছেলেকে কিছুক্ষণ দেখলেন, এরপর কাছে এগিয়ে এলেন। এখানে একা বসে আছিস যে? তিশা কি এখনো রেস্ট নিচ্ছে? হ্যাঁ আম্মু, ওকে একটু একা থাকতে দাও, ওর সময় লাগবে। আমি বুঝতে পারছি ওর কষ্ট হচ্ছে, কিন্তু তুই যেভাবে ওকে বিয়ে করে আনলি, কাজটা কি ঠিক হলো সাইফ? মেয়েটার মনের অবস্থাটা একবার ভেবে দেখছিস? সাইম বা সাইফা থাকলেও হয়তো তোকে কিছু বোঝাতো। আমি ওকে ভালোবাসি আম্মু, আমি ওকে হারাতে চাইনি। আমি জানি পথটা ভুল ছিল, কিন্তু উদ্দেশ্যটা ভুল নয়। ওকে আমি সব সুখ দেব। দেখো তুমি শুধু একটু সময় দাও। যা ভালো বুঝিস কর, তবে খেয়াল রাখিস ভালোবাসার নামে যে ওর ওপর কোনো অত্যাচার না হয়। ওর মুখের দিকেও তাকালে বড্ড মায়া লাগে। ফারিয়া কাশেম চলে গেলেন। সাইফ আবার একা হয়ে গেল। কিছুক্ষণ পর বাড়ির একজন সাহায্যকারী এসে জানালো তিশা ঘর থেকে বেরোয়নি, তাই খাবারটা ঘরে পাঠিয়ে দেওয়া হবে কিনা। সাইফ মাথা নেড়ে সায় দিল। দুপুরে কাজে লোক খাবার নিয়ে এলে তিশা দরজা খুলে খাবারটা নিল বটে, কিন্তু খেলো নামমাত্র। তার শুধু মনে হচ্ছিল বাবার কথা। বাবা কিভাবে পারলেন টাকার জন্য তার জীবনটাকে এভাবে বিকিয়ে দিতে? সে ফোন হাতে নিয়েও বাবাকে কল করতে পারল না। কি বলবে সে? অভিযোগ করবে? তাতে কি লাভ হবে? তাতে কি কোনো লাভ হবে? বিকেলের দিকে সাইফের ফোন বেজে উঠল। স্ক্রিনে বড় বোনের নাম সাইফা দেখে সে ফোন রিসিভ করলো। কি রে সাইফ, বিয়ে করে তো আমাদের ভুলেই গেলি। নতুন বউ পেয়ে আর বোনকে মনে নেই? ভাবি কেমন আছে? তোর পছন্দ যখন, দেখতে নিশ্চয়ই পরের মতো। হ্যাঁ আপু ভালো আছে, তুমি কেমন আছো? দুলাভাই কেমন আছে? আমরা ভালো আছি রে, কিন্তু তোর গলা মনে শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো? ভাবি কি খুব সুন্দরী, নাকি তুই প্রেমে হাবুডুবু খাচ্ছিস বলে কথা? বলার সময় নেই, দে না ভাবির সাথে একটু কথা বলিয়ে দে। ও ও এখন রেস্ট নিচ্ছে রে আপু। কাল রাতে জার্নি আর অনুষ্ঠানে অনেক ধকল গেছে, তো পরে কথা বলিস। ও আচ্ছা ঠিক আছে। দুলাভাইয়ের খেয়াল রেখো, আর আমার তরফ থেকে সালাম দিও। রাখছি তাহলে। ফোন রেখে সাইফের মনটা আরও খারাপ হয়ে গেল। সবাই কত খুশি, কিন্তু সে আর তিশা যে কিসের মধ্য দিয়ে যাচ্ছে তা কেবল তারাই জানে। সন্ধ্যা নামার পর সাইফ আবার ঘরে এলো। দেখলো তিশা একটা বই হাতে নিয়ে বিছানার একপাশে বসে আছে, কিন্তু তার দৃষ্টি বইয়ের পাতায় নয়, অন্য কোথাও নিবদ্ধ। সাইফ ঘরে ঢুকতে সে সচকিত হয়ে বইয়ের দিকে তাকালো। তোমার কি কিছু লাগবে? কফি বা অন্য কিছু? তিশা মাথা নেড়ে না বোঝালো, কিন্তু কোনো কথা বলল না। রাতের খাবার কি ঘরে এনে দেবো নাকি নিচে যাবে? তিশা একইভাবে মাথা নেড়ে জানালো সে ঘরেই খাবে। সাইফ আর কিছু বলল না। সে রাতের খাবারের ব্যবস্থা করতে বেরিয়ে গেল। তিশা আবার একা হয়ে গেল। তার মনে হলো এই বিশাল বাড়িতে সে যেন একা এক বন্দি। এই বিয়ে, এই সম্পর্ক, এর ভবিষ্যৎ কি? সে কি পারবে কখনো সাইফকে মেনে নিতে, নাকি তার জীবনটা এই নিরস চার দেওয়ালের মধ্যেই শেষ হয়ে যাবে? ভার্সিটিতে ফেরার স্বপ্নটাও যেন দূরে দূরে সরে যেতে লাগলো। তিশার দু চোখ আবার ঝাপসা হয়ে এলো। রাতের খাবার নীরবে শেষ হলো। তিশা সামান্য খেলো, আর সাইফ অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তাদের মধ্যে কোনো কথা হলো না। খাবার শেষে তিশা নিজে ট্রে গুছিয়ে রাখতে যাচ্ছিল, কিন্তু সাইফ তাড়াতাড়ি তার হাত থেকে ট্রেটা নিয়ে পড়ল। তুমি বসো, আমি রাখছি। তিশা অবাক হয়ে সাইফের দিকে তাকালো। এই সেই ছেলে যে তাকে জোর করে বিয়ে করেছে, আর এখন তার এত যত্ন নিচ্ছে। তার ভেতরে দ্বন্দ্বটা আরও বাড়ছিল। কিছুক্ষণ পর সাইফ ঘরে ফিরে এলো। দেখলো তিশা বেলকনিতে দাঁড়িয়ে বাইরের অন্ধকার দেখছে। রাতের নিস্তব্ধতা আর দূরে টিমটিমে আলোয় একটা বিষণ্ণ পরিবেশ তৈরি হয়েছে। সাইফ সপ্তপনে এগিয়ে গেল।
কি দেখছো? তিশা চমকে উঠল। সে ভাবতেও পারেনি সাইফ এত কোয়ালিটি তার কাছে আসবে। কিছু না, এমনি। ঠান্ডা লাগছে, ভেতরে আসবে? সে ভাবতেও পারেনি সাইফ এত কুইকলি তার কাছে আসবে। তিশা মাথা নেড়ে না জানালো। কিছুক্ষণ দুজনে চুপ করে দাঁড়িয়ে রইল। রাতের বাতাস তাদের চুল ছুঁয়ে যাচ্ছিল। নীরবতা ভাঙল সাইফ। তিশা, আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো। তোমার যা মনে হচ্ছে সেটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তোমাকে কষ্ট দেওয়া আমার লক্ষ্য নয়। ও তাই? তাহলে আমাকে জোর করে বিয়ে করার মানে কি? এটাই তোমার ভালোবাসা? আমার জীবনটা নষ্ট করে দেওয়া? আমি জানি আমার কাজটা ঠিক হয়নি, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। ভার্সিটিতে প্রথম দেখার পর থেকে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। তোমার ব্যক্তিত্ব, তোমার হাসি, সব কিছু আমাকে পাগল করে তুলেছিল। আমি তোমাকে হারানোর ভয়ে ভীত ছিলাম। মনে হতো তুমি যদি অন্য কারো হয়ে যাও, আমি সেটা সহ্য করতে পারবো না। ভালোবাসা? এটা কেমন ভালোবাসা যেখানে তুমি আমার ইচ্ছের কোনো মূল্যই দিলে না? তুমি কি একবারও ভেবে দেখেছো আমি কি চাই? আমারও তো একটা স্বপ্ন ছিল, একটা ভবিষ্যৎ ছিল। তুমি সব কেড়ে নিলে। আমি জানি, আমি সব বুঝতে পারছি, আমার ভুল হয়েছে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো কোনো ব্যাপারে জোর করব না। তুমি যেভাবে চাও সেইভাবে তোমার জীবন চলবে। আমি শুধু তোমার পাশে থাকতে চাই। যদি তুমি কখনো আমাকে একটু সুযোগ দাও। তিশা তীক্ষ্ণ দৃষ্টিতে সাইফের দিকে তাকালো। তার চোখে অবিশ্বাস আর ঘৃণা মেশানো ছিল। কিসের সুযোগ তুমি চাইছো? আমার জীবনটা কেড়ে নেওয়ার পর আর কি সুযোগ বাকি আছে? তুমি কি মনে করো আমি সবকিছু ভুলে গিয়ে তোমার সাথে সুখে সংসার করব? এটা কখনো সম্ভব না। আমি জানি এটা সহজ নয়, কিন্তু আমি চেষ্টা করতে রাজি আছি। তোমার বিশ্বাস অর্জন করার জন্য আমি সব কিছু করতে পারি। শুধু আমাকে একটু সময় দাও। তিশা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সময়ের কাছে কি আমার নষ্ট হওয়া জীবনটা ফিরে পাবো? আমার ভেঙে যাওয়া স্বপ্নগুলো জোড়া লাগবে? তুমি বুঝতেও পারছো না তুমি আমার সাথে কি করেছো। আমি বুঝতে পারছি তিশা, সত্যি বুঝতে পারছি, আমার কোনো অজুহাত নেই। আমি শুধু চাই তুমি একবার আমার দিক থেকেও দেখো। আমার ভালোবাসা হয়তো প্রকাশের ভঙ্গিটা ভুল ছিল, কিন্তু আমার অনুভূতিটা সত্যি। তিশা আর কোনো কথা বলল না। সে বেলকুনি থেকে ভেতরে চলে গেল এবং সোজা খাটে গিয়ে শুয়ে পড়ল। মুখটা বালিশে গুজে সাইফ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে ভেতরে এসে সোফার উপর বসল। রাতের নীরবতা তাদের দূরত্বটাকে আরো প্রকট করে তুলল। দুজনের মনেই চাপা কষ্ট আর অনিশ্চয়তার খেলা করছিল। ভবিষ্যৎটা যেন এক ঘন কুয়াশায় ঢাকা, যেখানে কোনো পথ দেখা যাচ্ছে না। পরে কয়েকটা দিন একই রকম কাটাতে লাগলো। সাইফ সুযোগ পেলে তিশার সাথে কথা বলার চেষ্টা করত। তার ভালো লাগা মন্দ লাগার খোঁজ নিত। কখনো হয়তো তার পছন্দের কোনো খাবার এনে হাজির করত, কখনো তার পড়ার জন্য নতুন কোনো বই। কিন্তু তিশার দিক থেকে তেমন কোনো সাড়াই পাওয়া যেত না। সে হয়তো সাইফের আনা জিনিসপত্র নিত, কিন্তু মুখে কোনো ধন্যবাদ পর্যন্ত দিত না। তার চোখে মুখে সবসময় এক শীতলতা আর বিরক্তি খেলা করত। সাইফের সব ভালোবাসা আর চেষ্টা যেন এক কঠিন পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতো। একদিন সকালে নাস্তার টেবিলে সাইফের মা ফারিয়া বেগম তিশাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি শরীরটা খারাপ লাগছে? কদিন ধরে দেখছি তুমি তেমন খাচ্ছ না, আর মুখটাও সবসময় শুকনো থাকে। না, আমার শরীর ঠিক আছে। আর কি কোনো কিছু খেতে ইচ্ছে করছে? বলো না, আমি এনে দেব। আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। ফারিয়া বেগম ছেলে মুখের দিকে তাকালেন। সাইফের চোখে স্পষ্ট হতাশার ছাপ। তিনি দীর্ঘশ্বাস চেপে অন্য প্রসঙ্গে গেলেন। আচ্ছা তিশা, তুমি কি গান শুনতে ভালোবাসো? সাইফের কাছে অনেক সুন্দর গানের কালেকশন আছে, চাইলে শুনতে পারো। না, আমার এখন কিছু ভালো লাগছে না। সাইফ চুপ করে রইল। তার মনে হচ্ছিল তিশার মন জয় করা সত্যি এক কঠিন কাজ। সে বুঝতে পারছিল না আর কতদিন এভাবে চলতে থাকবে। তার ভালোবাসা কি কখনোই তিশার হৃদয়ে একটু জায়গা করে নিতে পারবে না? বিকেলে সাইফ তিশার ঘরে একটি গোলাপের তোড়া নিয়ে ঢুকলো। লাল গোলাপগুলো যেন তার হৃদয়ের গভীর ভালোবাসার প্রতীক। তিশা তখন জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিল। সাইফের পায়ের শব্দ শুনেও সে ঘুরে তাকালো না। তিশা, এই ফুলগুলো তোমার জন্য। তিশা একবার গোলাপগুলোর দিকে তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল। আমার এসব ভালো লাগে না। কেন এনেছো? আমি ভেবেছিলাম তোমার হয়তো ভালো লাগবে। আমার কিছুই ভালো লাগে না। তুমি কি বুঝতে পারছো না? আমার জীবনটা তুমি বিষিয়ে দিয়েছো। এখন এই ফুল দিয়ে কি হবে? সাইফের হাত থেকে
গোলাপের তোড়াটা পড়ে গেল, লাল পাপড়িগুলো মেঝেতে ছড়িয়ে রইল যেন তার ভেঙে যাওয়া হৃদয় টুকরোগুলো। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। রাতে সাইফ যখন ঘরে ঢুকলো, দেখলো তিশা বিছানার এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে আছে। তার চোখ দিয়ে তখনও অশ্রু গড়াচ্ছে। সাইফের বুকটা ব্যথায় টনটন করে উঠল। সে এগিয়ে গিয়ে তিশার পাশে বসতেই সাহস করলো না। তিশা, তুমি কি একটু কথা বলবে? তিশা কোনো উত্তর দিল না, শুধু তার কান্নার শব্দ আরও জোরালো হলো। প্লিজ একবার আমার দিকে তাকাও। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাকে সুখী করতে চাই। তিশা বালিশের মধ্যে মুখ ডুবিয়ে কাঁদতে লাগলো। তার শরীর থরথর করে কাঁপছিল। সেফ অসহায়ভাবে তার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে একা আর নিঃসঙ্গ মানুষ সে। তার এত ভালোবাসা, এত চেষ্টা, সব কিছুই যেন ব্যথা, সব কিছুই যেন বৃথা। একসময় কাঁদতে কাঁদতে তিশা ঘুমিয়ে পড়ল। সেফ চুপচাপ তার পাশে বসে রইল। অন্ধকারে তিশার ভেজা মুখটা দেখল, তার হৃদয় আরও ভেঙে যাচ্ছিল। সে আলতো করে তিশার ভেজা চুলগুলো সরিয়ে দিল। সাইফ নিজের মনে বলল, আমি হাল ছাড়বো না তিশা। আমি জানি একদিন তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে। আমি অপেক্ষা করব, যতদিন লাগে আমি অপেক্ষা করব। সাইফ সারা রাত তিশার পাশে জেগে বসে রইল। তার মনে একটাই আশা, একদিন হয়তো তিশার হৃদয়ে বরফ গলবে আর সেও তার ভালোবাসার উষ্ণতা অনুভব করবে। কিন্তু সেই দিন কবে আসবে তা শুধু সময় জানে। পরের কয়েক সপ্তাহ ধরে তিশার অবহেলা যেন আরও ভালো। সাইফ তার সাথে কথা বলতে গেলে সে এড়িয়ে যেত, প্রশ্নের উত্তর দিত দায়সারাভাবে। তারা একই ছাদের নিচে থাকলেও তাদের মধ্যে যেন এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল, যা কোনোভাবেই ভাঙা যাচ্ছিল না। সাইফের সব প্রচেষ্টা, সব ভালোবাসা যেন সেই দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতো। একদিন সাইফ তিশার কলেজের গেটের সামনে অপেক্ষা করছিল। সে ভেবেছিল হয়তো কলেজ থেকে ফেরার পথে তিশার সাথে কিছুক্ষণ কথা বলার সুযোগ পাবে। কিন্তু তিশা যখন গেট থেকে বের হলো, তার সাথে অন্য একজন ছেলে ছিল। তারা হাসতে হাসতে কথা বলছিল এবং সাইফকে একেবারেই খেয়াল করলো না। সাইফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ঈর্ষা আর কষ্ট একসাথে তাকে গ্রাস করলো। সে দূর থেকে তাদের চলে যাওয়া দেখলো, তারপর বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলো। ঘরে ফিরে সাইফ দেখলো তিশা তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছে আর হাসছে। সেই হাসি যা সাইফ কয়দিন ধরে দেখার জন্য ব্যাকুল হয়েছিল, তা অন্য কারোর সাথে ভাগ করে নিচ্ছে। সাইফের মনে হলো যেন কেউ তার হৃৎপিণ্ডে ছুরি মারছে। ফোন রেখে তিশা যখন সাইফের দিকে তাকালো, তার চোখে কোনো অনুশোচনা বা অপরাধ বোধের লেশমাত্র ছিল না। তুমি কি কলেজে কারোর সাথে গিয়েছিলে? হ্যাঁ, তো তাতে তোমার কি? আমি শুধু জানতে চাচ্ছিলাম। কেন? তুমি কি আমার প্রতিটি মুহূর্তের হিসাব রাখতে চাও? ভুলে যেও না, তুমি জোর করে আমাকে বিয়ে করেছো, আমার জীবনের মালিক নও। তিশার কথাগুলো সাইফের বুকে তীরের মতো বিঁধল। সে আর কোনো কথা বলতে পারল না, শুধু ব্যথাতুর দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে রইল। রাতে খাবার টেবিলে নীরবতা আরও গাঢ় হলো। সাইফের বাবা মা তাদের মধ্যকার চাপা উত্তেজনা অনুভব করতে পারছিলেন। ফারিয়া বেগম কয়েকবার চেষ্টা করলেন পরিবেশটা হালকা করতে, কিন্তু কোনো লাভ হলো না। তিশা নীরবে খেলো আর সাইফ অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। খাওয়ার পর সাইফ তিশার ঘরে গেল। তিশা তখন ল্যাপটপে কিছু দেখছিল। সাইফের উপস্থিতি টের পেয়েও সে কোনো মনোযোগ দিল না। তিশা, আমার কিছু কথা বলার ছিল। আমার এখন কথা বলার মুড নেই। কিন্তু এটা খুব জরুরি। আর কি জরুরি কথা থাকতে পারে? তুমি তো তোমার উদ্দেশ্য হাসিল করেছো, এখন আর কি চাও? আমি তোমাকে বোঝাতে চাই। আমার কিছুই বোঝার নেই। তুমি আমার জীবনটা নষ্ট করেছো, এটাই সত্যি, আর আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। ল্যাপটপ বন্ধ করে সাইফের দিকে তাকালো। তার চোখে ঘৃণা আর বিতৃষ্ণা স্পষ্ট। সাইফ সেই দৃষ্টি সহ্য করতে না পেরে মাথা নিচু করল। ঠিক আছে, যদি তুমি এখন কথা বলতে না চাও তবে থাক, কিন্তু আমি সবসময় তোমার জন্য এখানে আছি। যখন তোমার মনে হবে তুমি কথা বলতে পারো। সাইফ ঘর থেকে বেরিয়ে গেল। তার মনে হচ্ছিল তাদের মধ্যকার দূরত্ব ক্রমশ বাড়ছে, আর এই বরফ গলাতে না পারলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। তার ভালোবাসার প্রতিদান হিসেবে সে শুধু অবহেলাই পাচ্ছে, যা তার হৃদয়কে ক্ষত বিক্ষত করছে। সে বুঝতে পারছিল না আর কতদিন সে এই নীরব যন্ত্রণা সহ্য করতে পারবে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কবে তিশা তার ভালোবাসার গভীরতা বুঝতে পারবে, নাকি তাদের সম্পর্কটা চিরকাল এমনই তিক্ত আর শীতল থাকবে। হ্যাঁ,
তারপরে দিনগুলো যেন একঘেয়েমি বেড়া জালে বাধা পড়ে কাটতে লাগলো। সাইফ তার দিক থেকে ভালোবাসার প্রকাশে কোনো ত্রুটি রাখতো না। সকালে ঘুম থেকে উঠে তিশাকে উইশ করা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে তার খেয়াল রাখা সব কিছু সে নীরবে করে যেত। কখনো তিশার পছন্দের ফুল এনে তার পড়ার টেবিলে রেখে দিত, কখনো তার জন্য গরম কফি বানিয়ে অপেক্ষা করত। কিন্তু তিশার আচরণে সামান্যতম পরিবর্তন দেখা যেত না। সে সাইফের সাথে প্রয়োজন ছাড়া কথা বলতো না। যদি কোনো কারণে কথা বলতে হতো তবে তা ছিল খুবই সংক্ষিপ্ত এবং শীতল। তাদের একই ঘরে থাকাটা যেন দুটো ভিন্ন মেরুর মানুষের সহ অবস্থান ছিল। একজন ভালোবাসার উষ্ণতা ছড়াতে চাইতো, অন্যজন সেই উষ্ণতাকে অপেক্ষা করে দূরে সরে থাকতে চাইতো। স্যার তার বন্ধুদের সাথে আগের মতো আড্ডা দিতে পারতো না। তার মন সবসময় তিশার চিন্তায় আচ্ছন্ন থাকতো। তাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে তা ভেবে সে অস্থির থাকতো। তার বাবা মা তাদের মধ্যকার চাপা অস্বস্তি বুঝতে পারতেন, কিন্তু সরাসরি কিছু জিজ্ঞেস করতে সাহস পেতেন না। তারা হয়তো আশা করেছিলেন সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। তিশা তার স্বাভাবিক জীবন থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল। ভার্সিটিতে গেলেও বন্ধুদের সাথে তেমন মিশত না, ক্লাসেও তেমন মনোযোগ কম থাকতো। তার মনে সবসময় সাইফের প্রতি জমে থাকা ক্ষোভ আর বিতৃষ্ণা কিলবিল করত। এই জোরপূর্বক বিয়েটা তার সব স্বপ্ন আর আকাঙ্ক্ষাকে যেন ধূলিসাৎ করে দিয়েছিল। সে ভেতরে ভেতরে জ্বলছিল, কিন্তু বাইরে একটা পাথরের মতো কঠিন আবরণ তৈরি করেছিল, যা ভেদ করা সাইফের পক্ষে ক্রমশ কঠিন হয়ে উঠছিল। তাদের বেডরুমটা নীরবতায় এক স্থায়ী আবাসে পরিণত হয়েছিল। রাতে সাইফ সোফাতেই ঘুমাতো, আর তিশা একা একা বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতো। তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক তো দূরের কথা, সামান্য স্পর্শ হতো না। সাইফ তিশার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে চায়নি, কিন্তু এই দূরত্বটা তাকে ক্রমশ হতাশ করে তুলছিল। একদিন সাইফ সাহস করে তিশার কাছে গিয়ে বসলো। তিশা তখন বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশ দেখছিল। তিশা, তুমি কি একবারের জন্য ভেবে দেখেছো আমার কেমন লাগে? তোমার এই অবহেলা, এটা আমাকে কতটা কষ্ট দেয়। তোমার কষ্ট পাওয়া না পাওয়ার সাথে আমার কি সম্পর্ক? তুমি তো আমার জীবনটাই কেড়ে নিয়েছো। এখন কষ্ট পেলে তাতে আমার কি? কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? ভালোবাসা? এটা কেমন ভালোবাসা যা অন্যের ইচ্ছেকে সম্মান করতে জানে না? এটা তো জোর জবরদস্তি নিজের খেয়াল খুশি মতো কিছু করা। আমি জানি আমার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আমি সত্যি তোমাকে সুখী করতে চেয়েছিলাম। সুখী? আমাকে সুখী করার তোমার কোনো অধিকার নেই। তুমি বরং আমাকে আমার আগের জীবনে ফিরে যেতে দাও। তিশার কণ্ঠস্বর দৃঢ়। তার চোখে কোনো দুর্বলতা নেই। সাইফ অস্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল তাদের মধ্যকার দূরত্ব হয়তো কখনোই ঘুচবে না। তার ভালোবাসার প্রতিদান হিসেবে সে হয়তো চিরকাল এই অবহেলায় পেতে থাকবে। তার স্বপ্নগুলো যেন ধীরে ধীরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তবুও তার হৃদয়ের গভীরে কোথাও একটা ক্ষীণ আশা তখনও বেঁচে ছিল। হয়তো একদিন তিশা তার মনে দরজা খুলবে এবং তার ভালোবাসার উষ্ণতা অনুভব করবে। কিন্তু সেই দিনের অপেক্ষায় থাকাটা ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। তিশার শরীরটা ইদানিং তেমন ভালো যাচ্ছিল না। প্রায় তার মাথা ব্যথা করতো, দুর্বল লাগতো, আর কোনো কিছুতেই মন বসতো না। প্রথমে সে বিষয়গুলো তেমন পাত্তা দেয়নি, ভেবেছিল হয়তো নতুন পরিবেশের ধকল। কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে সে তীব্র পেটে ব্যথায় কুঁকড়ে গেল। সাইফ তখন নিচে নাস্তা করছিল। তিশার গোঙ্গানির শব্দ শুনে সে ছুটে উপরে গেল। দেখল তিশা বিছানায় ভাঁজ হয়ে পড়ে আছে। তার মুখ পিলে হয়ে গেছে আর কপালে বিন্দু বিন্দু ঘাম। তিশা, কি হয়েছে তোমার? সাইফের উদ্বিগ্ন কণ্ঠ শুনে তিশা দুর্বলভাবে তার দিকে তাকালো। তার চোখের জলে আভাস। খুব খুব ব্যথা করছে পেটে। কোথায় ব্যথা করছে? কেমন ব্যথা? দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। সাইফ তড়িঘড়ি করে নিজের ফোনটা হাতে নিল। তার হাত কাঁপছিল। সে তার পারিবারিক ডাক্তারের নম্বর ডায়াল করতে শুরু করলো। লাগবে না, হয়তো এমনিতেই ঠিক হয়ে যাবে। এমনিতেই ঠিক হয়ে যাবে? তুমি কি বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে তোমার? চুপ করে শুয়ে থাকো, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। সাইফ তিশার কথা না শুনে ডাক্তারকে ফোন করলো এবং দ্রুত তাদের বাড়িতে আসতে বলল। এরপর সে তিশার পাশে বসলো, আলতো করে তার কপালে হাত বুলিয়ে দিল।
তিশার শরীর তখনও ব্যথায় কুকড়ে যাচ্ছিল। এই প্রথম সাইফ তিশার এত কাছে এলো, এত অসহায় অবস্থায় দেখল। তার ভেতরে সব অভিমান, সব কষ্ট যেন মুহূর্তেই উবে গেল। এখন তার একটা চিন্তা, তিশাকে সুস্থ করে তোলা। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে পৌঁছালেন। তিনি তিশাকে পরীক্ষা করলেন এবং কিছু টেস্ট করার পরামর্শ দিলেন। সাহেব ডাক্তারের সাথে নিচে গিয়ে কথা বলল এবং তিশার সব রকম খেয়াল রাখার জন্য নার্সিংয়ের ব্যবস্থা করল। পরে কয়েকটা দিন সাহেব তিশার পাশেই ছিল। নিজের অফিসের কাজও সে বাড়ি থেকেই সামলাচ্ছিল। রাতে সোফার বদলে সে তিশার বিছানার পাশেই একটা তোষক পেতে ঘুমাতো, যাতে তিশার কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ছুটে আসতে পারে। সে নিজের হাতে তিশাকে খাইয়ে দিত, সময় মতো ওষুধ দিত এবং তার পছন্দের গান শুনিয়ে তার মন ভালো রাখার চেষ্টা করত। এই কয়দিনে তিশার শরীর কিছুটা দুর্বল হলেও সাইফের সেবা যত্নে কোনো ত্রুটি ছিল না। সে সবসময় তিশার প্রয়োজন বোঝার চেষ্টা করত এবং নীরবে তার পাশে থাকত। তিশা প্রথমে সাইফের এই অপ্রত্যাশিত সেবা গ্রহণে ইতস্তত বোধ করলো। ধীরে ধীরে তার ভেতরে বরফ যেন কিছুটা গলতে শুরু করলো। সাইফের আন্তরিকতা আর উদ্বেগকে সে আর উপেক্ষা করতে পারছিল না। একদিন রাতে তিশা ব্যথায় ছটফট করছিল। সাইফ তার মাথায় জলপট্টি দিচ্ছিল আর কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। তিশা দুর্বল স্বরে বলল, তোমার কষ্ট হচ্ছে না তো? আমার জন্য এত করছো। আমার কোনো কষ্ট হচ্ছে না তিশা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এটাই আমার একমাত্র চাওয়া। তিশা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, ধন্যবাদ। সাইফের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। এই প্রথম তিশা তাকে ধন্যবাদ জানালো। হয়তো এই অসুস্থতা তাদের দুজনের মধ্যে একটা নতুন সম্পর্কের সূচনা করতে চলেছে। হয়তো সাইফের নিঃস্বার্থ সেবা তিশা মনের বদ্ধ দোয়ার খুলতে শুরু করেছে। সময় সব কিছু বলে দেবে। কয়েকদিন পর তিশার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হলো। ব্যথাটা কমে এলো, দুর্বলতাও কাটতে শুরু করলো। এই সময়টাতে সাইফ যেভাবে তার পাশে ছিল, যেভাবে তার সেবা করেছে, তা তিশা গভীরভাবে অনুভব করেছে। আগে সাইফের প্রতি তার মনে যে তীব্র ক্ষোভ আর বিরক্তি ছিল, তা যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। সাইফের নিঃস্বার্থ ভালোবাসা, যত্ন তার কঠিন হৃদয়কে স্পর্শ করতে শুরু করেছিল। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর একদিন তিশা সাইফকে ডেকে পাঠালো। সাইফ একটু ইতস্তত করে ঘরে ঢুকলো। সে ভাবতেও পারেনি তিশা নিজে থেকে তার সাথে কথা বলতে চাইবে। তুমি ডেকেছিলে? তোমার শরীর এখন কেমন আছে? হ্যাঁ, ডেকেছিলাম। আমার শরীর এখন ভালো। বসো তুমি। সাইফ খাটের পাশে একটা চেয়ার টেনে বসলো। তিশা তার দিকে সরাসরি তাকালো। সেই চোখে আর আগের মতো ঘৃণা বা অবহেলা ছিল না, বরং সেখানে কৃতজ্ঞতা আর এক ধরনের স্নিগ্ধতা দেখা গেল। সাইফ, কদিন ধরে তুমি আমার জন্য যা করেছো আমি সত্যিই তার জন্য কৃতজ্ঞ। আমার যখন খুব খারাপ লাগতো তুমি সব সময় আমার পাশে ছিলে, নিজের কাজ ফেলে আমার খেয়াল রেখেছো। আমি এটা কখনোই ভুলবো না। সাইফ অবাক হয়ে তিশার দিকে তাকিয়ে রইল। এই প্রথম তিশা তার সাথে এত নরমভাবে কথা বলল। তার কণ্ঠস্বরে কৃতজ্ঞতা স্পষ্ট। তিশা, তুমি ঠিক আছো তো? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? আমি ঠিক আছি, বরং আমি বুঝতে পারছি তুমি কতটা চেষ্টা করছো। তোমার এই যত্ন, এই উদ্বেগ, এটা আমি অস্বীকার করতে পারবো না। আমি কৃতজ্ঞ যে এই কঠিন সময়ে তুমি আমার পাশে ছিলে। তিশার শরীর পুরোপুরি সেরে ওঠার পর সাইফের মনে একটা নতুন আশা জেগে উঠল। সে ভাবছিল কিভাবে তিশার কাছে তার ভালোবাসার গভীরতা আরও ভালোভাবে প্রকাশ করা যায়। তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এখন প্রয়োজন একটা সুন্দর মুহূর্তে, যা তাদের আরও কাছে আনতে পারে। তাই সাইফ তিশাকে একটা মনোরম জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলো। সে ঢাকার কাছে একটি শান্ত ও সুন্দর রিসোর্ট বুক করলো। চারদিকে সবুজ গাছপালা, একটা ছোট লেক আর পাখির কলকাকলি, সব মিলিয়ে একটা রোমান্টিক পরিবেশ। সাইফ খুব গোপনে সব কিছু করলো যাতে তিশা কিছু টের না পায়। একদিন সকালে সাইফ তিশাকে বলল, চলো আজ কোথাও ঘুরে আসি, তোমার শরীর তো এখন ভালো, একটু ফ্রেশ লাগবে। তিশা প্রথমে কিছুটা দ্বিধাবোধ করলো, কিন্তু সাইফের আন্তরিক অনুরোধ ফেলতে পারল না। তাছাড়া গত কয়েকদিনে সাইফের ব্যবহার তার মনে একটা অন্যরকম জায়গা করে নিয়েছে। সে রাজি হলো। রিসোর্টে পৌঁছে তিশা মুগ্ধ হয়ে চারপাশের সৌন্দর্য দেখল। শান্ত পরিবেশ আর প্রকৃতির মনোরম দৃশ্য তার মন ছুঁয়ে গেল। সাইফ ধীরে ধীরে তার পাশে হাঁটছিল। তাদের মধ্যে তেমন কোনো কথা হচ্ছিল না, কিন্তু নীরবতাও যেন আজ অন্যরকম অর্থ বহন করছিল।
সাইফ তিশাকে লেকের ধারে একটি সুন্দর জায়গায় নিয়ে গেল। সেখানে আগে থেকেই কিছু রঙিন ফুল দিয়ে সাজানো হয়েছে একটি ছোট্ট টেবিল আর দুটো চেয়ার রাখা ছিল। তিশা অবাক হয়ে চারিদিকে তাকালো। তোমার কেমন লাগছে? এটা তুমি করেছো? এটা তো খুব সুন্দর। তোমার ভালো লাগলেই আমার ভালো লাগে। চলো বসি। তারা দুজনেই বসলো। সাইফ তিশার হাতে একটি গোলাপের তোড়া দিল। তিশা আলতো করে ফুলগুলো স্পর্শ করলো। তার তার ঠোঁটের কোণে মৃদু হাসি দেখা গেল। সাইফ একটি ওয়েটারকে ডেকে জুস আর হালকা স্ন্যাক্সের অর্ডার দিল। তার কিছুক্ষণ চুপচাপ প্রকৃতির শোভা উপভোগ করলো। তারপর সাইফ ধীরে ধীরে কথা শুরু করলো। ঈশা, আমাদের সম্পর্কের শুরুটা হয়তো খুব একটা সুখকর ছিল না। আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার সেই কাজের জন্য আমি আজও অনুতপ্ত। কিন্তু এই কদিনে তুমি আমার প্রতি যে সহানুভূতি দেখিয়েছো, আমার সেবা গ্রহণ করেছো, তার জন্য আমি কৃতজ্ঞ। তিশা নীরবে সাইফের কথা শুনছিল। আমি জানি জোর করে বিয়ে করাটা কোনো ভালোবাসার পরিচয় হতে পারে না, কিন্তু বিশ্বাস করো, তোমাকে প্রথম দেখার পর থেকে আমার হৃদয়ে তুমি গেঁথে গিয়েছিলে। তোমাকে হারানোর ভয় আমাকে এমন একটা ভুল পথে চালিত করেছিল। সাইফ কিছুক্ষণ থামলো। তারপর পকেট থেকে একটি ছোট ভেলভেট এর বক্স বের করলো। তিশা অবাক হয়ে সেদিকে তাকালো। তিশা, আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই। তিশা, এই কদিন আমি বুঝতে পেরেছি তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি। তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে মেনে নেবে? আমি কথা দিচ্ছি তোমাকে সবসময় সম্মান করব, তোমার ইচ্ছের মূল্য দেব এবং তোমাকে পৃথিবীর সব সুখ এনে দেব। সাইফ বক্সটা খুলো। ভেতরে একটি সুন্দর হীরার আংটি ঝকমক করছিল। তিশার চোখে জল চিকচিক করে উঠল। সে কিছুক্ষণ আংটিটির দিকে তাকিয়ে রইল। তারপর সাইফের মুখের দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতা, ভালোবাসা আর কিছুটা দ্বিধা, সবকিছুই মেশানো ছিল। সাইফ, তুমি যা করেছো তা আমি হয়তো কখনোই পুরোপুরি ভুলতে পারবো না, কিন্তু এই কয়েকদিনে তোমার ব্যবহার, তোমার যত্ন আমার মন ছুঁয়েছে। আমি বুঝতে পারছি তুমি সত্যিই আমাকে ভালোবাসো। তোমার প্রস্তাব, এটা আমার জন্য খুব অপ্রত্যাশিত। আমাকে একটু সময় দাও, আমি ভেবে দেখি। অবশ্যই তিশা, তুমি যত সময় চাও আমি দেব। আমি শুধু চাই তুমি তোমার মন থেকে সিদ্ধান্ত নাও। আমার ভালোবাসা তোমার জন্য সবসময় থাকবে। সাইফ আংটিটা তিশার দিকে এগিয়ে দিল না, টেবিলের উপর রেখে দিল। তারা দুজনেই নীরব হয়ে বসে রইল। চারপাশে মনোরম প্রকৃতিও যেন তাদের উত্তরের অপেক্ষায় স্তব্ধ হয়ে গিয়েছিল। তিশার মনে তখন নানা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। জোর করে শুরু হয় একটা সম্পর্ক কি সত্যি ভালোবাসার পরিণতি পেতে পারে? সাইফের আন্তরিকতা কি তার অতীতের ভুলকে ক্ষমা করে দেওয়ার জন্য যথেষ্ট? উত্তরটা হয়তো সময়ই দেবে। লেকের ধারে শান্ত পরিবেশে সাইফের প্রস্তাব শুনে তিশার মন এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছিল। একদিকে সাইফের গত কয়েকদিনে আন্তরিক সেবা, অন্যদিকে তাদের সম্পর্কের তিক্ততা শুরু। দুটো বিষয়ই তার মনে সমানভাবে দোলা দিচ্ছিল। হীরার আংটিটা টেবিলের উপর আলো ছড়াচ্ছিল, যেন এক নীরব প্রশ্ন নিয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণ নীরবতা থাকার পর তিশা ধীরে ধীরে মুখ খুলল। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু তাতে একটা দৃঢ়তা ছিল। সাইফ, তোমার এই সুন্দর প্রস্তাবের জন্য ধন্যবাদ। তুমি যে এত কিছু ভেবেছো তাতে আমি কৃতজ্ঞ, কিন্তু সত্যি বলতে আমার পক্ষে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমি বুঝতে পারছি তিশা, তুমি সময় নাও, আমি অপেক্ষা করব। শুধু সময় নয় সাইফ, আরও কিছু কথা আমার বলা দরকার। তুমি আমার অসুস্থতার সময় আমার যে যত্ন নিয়েছো তার জন্য আমি কৃতজ্ঞ। সেই সময়টাতে আমি তোমার অন্য একটা রূপ দেখেছি, যে রূপে ভালোবাসার সহানুভূতি ছিল। কিন্তু তুমি ভুলে যাচ্ছ কেন আমাদের সম্পর্কের শুরুটা কেমন ছিল? তুমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে জোর করে বিয়ে করেছো। সেই অপমান, সেই কষ্ট আমি এত সহজে ভুলতে পারবো না। সাইফের মুখটা মলিন হয়ে গেল। সে চুপ করে তিশার কথা শুনতে লাগলো। সাইফ তুমি হয়তো এখন আমাকে ভালোবাসো, হয়তো তোমার উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু তোমার সেই একটা কাজ আমার পুরো জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমার নিজের কিছু স্বপ্ন ছিল, কিছু পরিকল্পনা ছিল। এই বিয়ের মাধ্যমে তুমি আমার সব কেড়ে নিয়েছো। আর তুমি ভাবছো একটা সুন্দর রিসোর্ট আর একটা হীরার আংটি দিয়ে তুমি সেসব ভুলিয়ে দেবে? তুমি কি মনে করো এত সহজে আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নেব? আমি এমনটা ভাবিনি তিশা, আমি শুধু চেয়েছিলাম তোমাকে বোঝাতে। বোঝাতে? তুমি আমাকে কি বোঝাতে চেয়েছিলে? যে তুমি একজন ধনী আর প্রভাবশালী পুরুষ, তাই আমার জীবনটা নিজের মর্জি মতো চালাবে?
আমার কোনো ইচ্ছের দাম নেই? মাথা নিচু করেই রইল। আর তার বলার কিছু ছিল না। তিশার অভিযোগগুলো একেবারে ভিত্তিহীন নয়। তোমার ভালোবাসা হয়তো সত্যি হতে পারে, কিন্তু সেই ভালোবাসার ভিত্তিটা ভুল। তুমি আমার সম্মান নষ্ট করেছো, আমার স্বাধীনতা কেড়ে নিয়েছো, আর এখন তুমি আশা করছো আমি সবকিছু ভুলে গিয়ে তোমার হাত ধরবো? এটা কখনো সম্ভব না। তিশা টেবিলের উপর রাখা আংটিটার দিকে ঘৃণা ভরে তাকালো। এই আংটি, এটা আমার কাছে তোমার ভুলের প্রায়শ্চিত্তের মতো মনে হচ্ছে, আর আমি সেই প্রায়শ্চিত্ত গ্রহণ করতে রাজি নই। তা শেষ করে তিশা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে চরম বিরক্তি আর অপমান স্পষ্ট। চলো বাড়ি ফেরা যাক, আমার আর এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। সাইব পাথরের মতো বসে রইল। তার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সে আশা করেছিল হয়তো তিশা তার ভালোবাসার মূল্য দেবে, তাদের সম্পর্কটা একটা নতুন নতুন দিকে মোড় নেবে। কিন্তু তিশার প্রত্যাখ্যানের পর তার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। চরম অপমান আর হতাশা তাকে গ্রাস করলো। সে বুঝতে পারছিল না এরপর তার কি করা উচিত। রিসোর্টের নরম পরিবেশও যেন তাদের বিষণ্ণতার ছাই মিলান হয়ে গিয়েছিল। ওয়েটার এসে তাদের অর্ডারের কথা জিজ্ঞেস করলে সাইব কোনো মতে বিল মিটিয়ে দেওয়ার কথা বলল। নীরবতা ভেঙে তারা গাড়ির দিকে এগিয়ে গেল। দুজন মনে এক গভীর ক্ষত নিয়ে রিসোর্ট থেকে ফিরে আসার পর সাইব যেন নিজেকে গুটিয়ে নিল। তিশার প্রত্যাখ্যানের রেস্তার চারপাশে এক বিষণ্ণতার চাদর বিছিয়ে দিল। পুরো সন্ধ্যা সে বাড়ির ছাদে একা কাটিয়ে দিল, রাতের আকাশে নীরব সাক্ষী হয়ে। তার মনের গভীরে তখন কেবলই তিশার অপমানজনক কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। রাতে খাবার টেবিলে যখন সাইব তার আমেরিকা যাওয়ার ইচ্ছের কথা জানালো, তিশা নীরবে খাচ্ছিল। সাইবের মুখ মলিন আর কণ্ঠস্বরে চাপা কষ্ট তার নজর এড়ায়নি। যখন সাইবের বাবা তার আমেরিকা যাওয়ার কারণ জানতে চাইলেন এবং সাইব একটি অস্পষ্ট ব্যক্তিগত ব্যাপার এর উল্লেখ করল, তিশার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিসের ব্যক্তিগত ব্যাপার? প্রশ্নটা তিশার মনে উকি দিল। তবে কি সেই ব্যক্তিগত ব্যাপার? সে নিজেই সাইফের চোখে মুখে যে গভীর হতাশা সে দেখছিল, তার কারণ কি শুধুই তার প্রত্যাখ্যান? যখন সাইফের বাবা তাকে চীনে তার ভাই ভাবির কাছে যাওয়ার প্রস্তাব দিলেন, তখন সাইফ দৃঢ়ভাবে আমেরিকা যাওয়ার সিদ্ধান্তের কথা জানালো। তিশার মনে একটা চাপা অস্বস্তি তৈরি হলো। কেন সাইফ এত দূরে চলে যেতে চাইছে? তাদের সম্পর্কটা কি সত্যি এতটাই তিক্ত হয়ে উঠেছে যে একই শহরে থাকাও তার পক্ষে অসহ্য? আমি অনেক আগে ইউনিভার্সিটি অফ পেনসাইলভেনিয়াতে চান্স পেয়েছিলাম। সাইফের এই কথাটা তিশার মনে একটা ধাক্কা দিল। তার মানে সাইফের নিজেরও একটা ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, যা হয়তো তাদের এই অপ্রত্যাশিত বিয়ের কারণে চাপা পড়ে গিয়েছিল। আর সেই বিশেষ কাজ যার জন্য সে এতদিন আমেরিকা যায়নি, সেটা কি সে নিজে ছিল? সাইফের বাবার প্রশ্ন। তুই কোনো কাজে অসফল হয়েছিস মানে? এমন কি কাজ ছিল যা তোর পড়াশোনার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল? এই প্রশ্নটা তিশার মনে আরও গভীর দাগ কাটল। সাইফের নীরবতা এবং এড়িয়ে যাওয়ার ভঙ্গি তার মনে একটা চাপা অপরাধবোধের জন্ম দিল। তবে কি সাইফ সত্যি তার মন জয় করার চেষ্টা করছিল আর সে তা বুঝতে পারেনি, নাকি বুঝেও না বোঝার ভান করেছে? খাবার টেবিলে বিরাজ করা নীরবতা তিশার কাছে অসহ্য লাগতে শুরু করলো। সাইফের বিষণ্ণ মুখটা তার চোখের সামনে ভাসছিল। তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল, কিছুটা অনুশোচনা, কিছুটা দ্বিধা আর কিছুটা অচেনা কষ্ট। স্যাপের আমেরিকা যাওয়ার সিদ্ধান্তে তার ভেতরের পাথরটা যেন একটু একটু করে ভাঙতে শুরু করলো। এতদিন শুধু সে নিজের অপমানের কথাই ভেবেছে, কিন্তু এই মুহূর্তে স্যাপের দিকটাও তার মনে উকি দিল। একটা প্রশ্ন তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তাদের সম্পর্কের কি সত্যি আর কোনো আশা নেই? পরের দিন সকাল থেকে বাড়ির অ্যাটমসফিয়ারে একটা চাপা অস্থিরতা বিরাজ করছিল। সাইফের আমেরিকা যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। মোহাম্মদ কাশেম নিজের ছেলের টিকিট আর অন্যান্য কাগজপত্রের ব্যবস্থা করছিলেন। ফারিয়া বেগম চুপচাপ ছেলের জিনিসপত্র গোছাচ্ছিলেন। তার চোখে জল চিকচিক করছিল। বাড়ির কাজের লোকেরাও যেন থমথমে হয়ে গিয়েছিল। তিশা নিজের ঘরে জানালার পাশে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। সাইফের ঘরে দরজার সামনে একটা বড় সুটকেস রাখা। কাজের ছেলেটা সেটা টেনে নিয়ে যাচ্ছে। সাইফের বাবা মা বিষণ্ণ মুখে একে অপরের সাথে কথা বলছেন। এবারই সব কিছু যা কয়েকদিন আগেও তার কাছে বন্দিশালার মতো মনে হতো, আজ যেন হঠাৎ করেই ফাঁকা আর নীরব লাগতে শুরু করেছে।
গতকাল রাতেই সাইফের আমেরিকা যাওয়ার কথা শোনার পর থেকে তিশার মনের ভিতর এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছে। সাইফের নীরব কষ্ট, তার দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত, সবকিছু মিলেমিশে তার ভেতরে এক অজানা তোলপাড় সৃষ্টি করেছে। এতদিন ধরে সে শুধুই সাইফের উপর রাগ আর ঘৃণা পুষে রেখেছিল, তার ভালোবাসার গভীরতা বোঝার চেষ্টা করেনি। আজ যখন সাইফ সত্যি দূরে চলে যাচ্ছে, তখন তার মনে হচ্ছে যেন একটা মূল্যবান কিছু হারাতে বসেছে সে। সাইফের ঘরের দরজা খুলে গেল। সাইফ একটি ছোট ব্যাগ হাতে বেরিয়ে এলো। তার চোখে মুখে বিদায়ের বিষণ্ণতা। নিচে তার বাবা মা অপেক্ষা করছে। তিশা দরজার আড়াল থেকে দেখছিল। তাদের দুজনের চোখে হলো না। সাইফ একবার তার ঘরের দিকে তাকালো, যেখানে তাদের অপ্রত্যাশিত দাম্পত্য জীবনে শুরু হয়েছিল। তারপর দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে গেল। নিচে ফারিয়া বেগম ছেলেকে জড়িয়ে ধরে কাঁদলেন। মোহাম্মদ কাশিম গম্ভীর মুখেই সাইফের পিঠে হাত রেখে সান্ত্বনা দিলেন। তিশা তখনও জানালার পাশে দাঁড়িয়ে নির্বাক দর্শকের মতো সব কিছু দেখছিল। তার মনে হচ্ছিল যেন তার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কেন সে সাইফকে যেতে দিচ্ছে? কেন তার মুখ ফুটে একটা কথা বের হচ্ছে না? সাইফ যখন গেটের দিকে এগিয়ে যাচ্ছিল, তিশা মনে হলো যেন তার বুকের ভেতরটা কেউ চেপে ধরেছে। হঠাৎ করে মনে হলো সাইফ চলে গেলে তার জীবনটা আরও বেশি ফাঁকা হয়ে যাবে। যে মানুষটা জোর করে হলো তার জীবনে এসেছিল, তার সেবা করেছিল, তার প্রতি ভালোবাসা দেখিয়েছিল, আজ দূরে চলে যাচ্ছে। আর সে কিছুই করতে পারছে না। একটা অজানা আবেগ তিশার গলা ধরে এলো। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়িতে নামতে গিয়ে তার পা সামান্য কেঁপে গেল। যখন সে ড্রয়িং রুমে পৌঁছালো, দেখলো সাইফ তার বাবা মার থেকে বিদায় নিচ্ছে। তিশা দরজার কাছে এসে থমকে দাঁড়ালো। তার ঠোঁট নড়তে চাইলেও কোনো শব্দ বের হলো না। তার ভেতরে অস্থিরতা ক্রমশ বাড়ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন তার পা দুটোকে গেটের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। সে শুধু অসহায়ভাবে দেখল সাইফ তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে গেটের বাইরে চলে গেল। কালো গাড়িটা যখন ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল, তখন তিশার চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে দরজার ফ্রেমে হাত রেখে কাঁদতে লাগলো। তার নীরব কান্না যেন তার ভেতরে অনুশোচনা আর হারানোর ভয়কে প্রকাশ করছিল। আমেরিকায় পৌঁছানোর কয়েকদিন পর সাইফ তার বাবা মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। তখন বাংলাদেশে গভীর রাত। মোহাম্মদ কাশেম আর ফারিয়া বেগম তাদের ড্রয়িং রুমে বসে ছেলের সাথে কথা বলছিলেন। সাইফের কণ্ঠস্বর কিছুটা ক্লান্ত শোনাচ্ছিল, কিন্তু তাদের সাথে কথা বলার সময় সে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। তখন অন্য ঘরে জেগে থাকা তিশা তাদের কৌতূহল আর চাপা অস্বস্তি নিয়ে নিঃশব্দে দরজা খুলে পাশের ঘরে এসে দাঁড়ায়, যাতে তাদের কথা শুনতে পায়। কেমন আছিস বাবা? আমি ভালো আছি বাবা। এখানে সব ঠিকঠাক। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ক্লাসও শুরু হয়েছে। আর শরীরটা কেমন আছে? ঠিকমতো খাচ্ছিস তো? হ্যাঁ মা, তোমরা চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখছি। সব কিছু গুছিয়ে নিতে কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো কিছুর দরকার হলে আমাদের জানাবি। না বাবা, সব ঠিক আছে। এখানকার পরিবেশটাও বেশ ভালো। সাবধানে থাকিস বাবা। অচেনা জায়গা, নিজের শরীরের দিকে খেয়াল রাখিস আর নিয়মিত আমাদের খবর নিস। অবশ্যই মা, তোমরাও নিজেদের খেয়াল রেখো। তোমাদের কথা খুব মনে পড়ছে। মন খারাপ করিস না, পড়াশোনায় মন দে। আর কোনো সমস্যা হলে আমরা তো আছি। জানি বাবা, তোমাদের আশীর্বাদ সবসময় আমার সাথে আছে। ভিডিও কল শেষ হওয়ার পর তিশা ধীরে ধীরে নিজের ঘরে ফিরে আসে। সাইফের ক্লান্ত স্বর আর দূরে থাকার কষ্টটা সে অনুভব করতে পারছিল। তাদের কথোপকথনে তার কথা একবারও উঠল না। সাইফ যেন তার জগৎ থেকে তাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছে। এই উপেক্ষা তিশার মনে এক নতুন ধরনের শূন্যতা আর অস্থিরতা সৃষ্টি করল। এতদিন ধরে যে সাইফের প্রতি উদাসীন ছিল, কিন্তু আজ তার অনুপস্থিতি আর নীরবতার তিশার হৃদয় এক গভীর দাগ কাটতে শুরু করলো। কেন সাইফ তার কথা একবারও জিজ্ঞেস করলো না? তবে কি তাদের সম্পর্কের সব সূত্র সত্যি ছিঁড়ে গেছে? তিশা জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তার মনে এক গভীর শূন্যতা আর একরাশ না বলা প্রশ্ন ভিড় করতে থাকে। সাইফের চলে যাওয়ার পর কয়েকটা সপ্তাহ কেটে গেল। বাড়ির পরিবেশ শান্ত, কিন্তু তিশার মনের ভেতর ঝড় উঠছিল। সাইফের প্রতি তার এতদিনকার জমে থাকা রাগ ধীরে ধীরে অনুশোচনায় রূপ নিচ্ছিল। ভিডিও কলে তার বাবা মায়ের সাথে সাইফের কথোপকথন আড়াল থেকে শুনে তার মনে এক নতুন উপলব্ধি জেগেছিল। সাইফের কণ্ঠস্বরের বিষণ্ণতা, তাদের সম্পর্কের ব্যাপারে তার নীরবতা, সবকিছু তিশার হৃদয়ে এক গভীর দাগ কেটেছিল।
সাইফ তাকে জোর করে বিয়ে করেছিল। এটা যেমন সত্যি, তেমনি সত্যি ছিল অসুস্থতার সময় তার নিঃস্বার্থ সেবা। রিসোর্টে তার ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করে সে হয়তো খুব বেশি রুট ব্যবহার করেছিল। সাইফের আমেরিকা চলে যাওয়া যেন তার ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। আর যখন সাইফ তার পাশে নেই, তখন সে অনুভব করতে পারছিল তার জীবনে একটা শূন্যতা তৈরি হয়েছে। একদিন বিকেলে তিশা তার ঘরে বসে 15 দিনের কথা ভাবছিল। ভার্সিটিতে সাইফের প্রথম দেখা, তার বারবার পিছু নেওয়া, তাদের অপ্রত্যাশিত বিয়ে, সব কিছু তার চোখের সামনে ভেসে উঠছিল। সাইফের চোখে তার জন্য যে গভীর ভালোবাসা সে দেখছিল, তা সে সেদিন বুঝতে পারেনি, বরং তাকে একজন বিরক্তিকর ছেলে হিসেবে গণ্য করছিল। সাইফের প্রস্তাব প্রত্যাখ্যান করার মুহূর্তটা তার মনে আবার ফিরে এলো। সাইফের মুখে সেই হতাশার ছাপ, তার নীরব অপমান, সব কিছু তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কেন সে সেদিন এত কঠিন ব্যবহার করেছিল? কেন সাইফের ভালোবাসার গভীরতা সে বুঝতে পারেনি? হঠাৎ তিশার মনে হলো সাইফের আমেরিকা যার কারণ শুধু তার প্রত্যাখ্যান নয়, হয়তো সে সত্যি কষ্ট পেয়েছিল, হয়তো তার আর কোনো আশা ছিল না। তার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে পড়ার সুযোগ ছিল, কিন্তু সে সব ছেড়ে এখানে ছিল শুধু তিশার জন্য। আর তিশা তার ভালোবাসার প্রতিদান দিয়েছে চরম অবহেলা আর প্রত্যাখ্যানের মাধ্যমে। নিজের ভুল বুঝতে পেরে তিশার চোখে জল চলে এলো। তার মনে তীব্র অনুশোচনা হতে লাগলো। সে কি সাইফের প্রতি অবিচার করেনি? তার ভালোবাসাকে কি সে মূল্য দেয়নি? আজ যখন সাইফ দূরে, তখন সে অনুভব করতে পারছে তার জীবনে সাইফে একটা বিশেষ স্থান ছিল। হয়তো সে ভালোবাসার নামান্তর ছিল, যা সে এতদিন উপলব্ধি করতে পারেনি। তিশা দ্রুত উঠে দাঁড়ালো। তার মনে একটাই চিন্তা, সাইফের সাথে তার কথা বলা দরকার, তাকে বোঝানো দরকার যে সে তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু সাইফ তো এখন অনেক দূরে, কিভাবে তার সাথে যোগাযোগ করবে সে? তার কি কোনো নাম্বার আছে? সে তার ফোনটা হাতে নিল এবং সাইফের কোনো কন্ট্যাক্ট ডিটেলস খুঁজে বের করার চেষ্টা করলো, কিন্তু তাদের মধ্যে কখনোই সরাসরি ফোন নাম্বার বা অন্য কোনো যোগাযোগের মাধ্যম ছিল না। সবসময় তাদের দেখা হতো বাড়িতে অথবা ভার্সিটিতে। হঠাৎ তিশার মনে পড়ল সাইফের বাবা মায়ের কথা। হয়তো তাদের কাছে সাইফের কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে। দ্বিধাগ্রস্ত মনেও তিশা নিচে নেমে গেল। তার মনে একটাই আশা, সাইফের সাথে একবার কথা বলা, তার ভুল স্বীকার করা এবং যদি সম্ভব হয় তাদের সম্পর্কটাকে নতুন করে শুরু করার একটা সুযোগ চাওয়া। অনুশোচনার ঢেউ তিশার ভেতরে আশ্রে পড়ছিল। সাইফের চলে যাওয়া তার মনে শান্ত পুকুরে যেন পাথর ছুঁড়ে মেরেছিল। এতদিন ধরে পুষে রাখা অভিমান আজ তীব্র বেদনার পরিণত হয়েছে। তার মনে একটাই আকুতি, সাইফের সাথে কথা বলা, তার কাছে ক্ষমা চাওয়া। পা আপনা আপনি ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু দরজার কাছে এসে তিশা থমকে দাঁড়ালো। ভেতরে চাপা কান্নার শব্দ তার পা দুটোকে যেন শিকলে বেঁধে ফেল। মোহাম্মদ কাশিমের ভারী শ্বাস আর ফারিহা বেগমের অস্পষ্ট গঙ্গানি তার হৃদয় ছুঁয়ে গেল। আমার মনে হচ্ছে আমরা ভুল করছি। ফারিয়া বেগমের ভাঙ্গা কণ্ঠস্বর ভেসে এলো। ছেলেটা ওখানে একা, ওর তো কেউ নেই। মোহাম্মদ কাশিম দীর্ঘশ্বাস ফেলেন। এখন আর ভেবে কি হবে, যা হবার হয়ে গেছে। তাদের এই কথোপকথন তিশার হৃদয়ে নতুন করে আঘাত হানল। সাইফের একাকিত্বের ছবি তার মনের ক্যানভাসে স্পষ্ট হয়ে উঠল। তাদের জোর করে দেওয়া বিয়ের ফল শুধু সাইফ নয়, তার বাবা মা বহন করছেন। আর এর মূল কারণ সে। এই মুহূর্তে তাদের ব্যক্তিগত বেদনার সাগরে ডুব দেওয়াটা তিশার কাছে চরম স্বার্থপরতা মনে হলো। তাদের একমাত্র সন্তান দূরে, আর সে কিনা নিজের অনুশোচনার বোঝা হালকা করতে তাদের কাছে সাইফে খোঁজ করবে। তাদের কষ্ট কি আরও বাড়বে না? একটা অদৃশ্য দেওয়া যেন তিশাকে থামিয়ে দিল। সে আর ভেতরে প্রবেশ করতে পারল না। বিষণ্ণ মুখগুলোর আবছা ছায়া দরজার ফাঁক দিয়ে দেখল, আর তার নিজের ভেতরে অনুশোচনা আরও তীব্র হলো। ধীরে ধীরে তিশা নিজের ঘরের দিকে পা বাড়ল। জানালার পাশে দাঁড়িয়ে দূরে আকাশ দেখল। তার মনে তখন একটি কঠিন প্রশ্ন, কিভাবে সে সাইফের কাছে পৌঁছাবে, কিভাবে তার ভুল স্বীকার করবে? তাদের যোগাযোগের কোনো সরাসরি মাধ্যম তো তার জানা নেই। এরপরে দিনগুলো যেন এক দীর্ঘশ্বাসের মতো বয়ে যেতে লাগলো। তিশার কষ্ট ক্রমশ বাড়তে শুরু করলো। সাইফের অভাব সে প্রতি মুহূর্তে অনুভব করতে শুরু করলো। আগে তার জোর করে চাপিয়ে দেওয়া উপস্থিতি যেমন বিরক্তিকর ছিল, আজ তার অনুপস্থিতি তেমনই এক গভীর শূন্যতার সৃষ্টি করলো। রাতে ঘুম আসতো না, দিনের বেলা কোনো কাজে মন বসাতে পারতো না।
ভার্সিটিতে গেলেও বন্ধুদের সাথে তেমন মিশতে পারতো না। তার মন সবসময় অন্যমনস্ক থাকতো। সে প্রায়ই আনমনে সাইফের কথা ভাবতো। তার হাসি মাখা মুখ, তার আন্তরিক চোখের চাহনি সবকিছু তার স্মৃতিতে ভিড় করত। অসুস্থতার সময় সাইফের সেবা, রিসোর্টে তার ভালোবাসার প্রস্তাব, সেই মুহূর্তগুলো তার মনে এক চাপা দীর্ঘশ্বাস ফেলত। কেন সে সাইফের সেদিন ভালোবাসার মূল্য দেয়নি? কেন সে এত কঠিন ছিল? একদিন রাতে তিশা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। অজস্র তারার মাঝে সে যেন সাইফের মুখটা খুঁজে বেড়াত। তার মনে হচ্ছিল দূর আকাশে কোথাও একা দাঁড়িয়ে সাইফ হয়তো তার কথা ভাবছে। একটা চাপা কান্না তার গলা ধরে এলো। সে বুঝতে পারছিল সাইফ দূরে চলে যাওয়ায় তাদের মধ্যকার দূরত্ব শুধু ভৌগোলিক নয়, মানসিকও হয়ে গেছে। সে দূরত্ব ঘোচানো এখন কতটা কঠিন তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল। যোগাযোগের কোনো উপায় জানা না থাকায় তিশার অসহায়তা ক্রমশ বাড়ছিল। তার মনে হতো একটা অদৃশ্য দেওয়াল তাদের দুজনকে আলাদা করে রেখেছে। সে শুধু অপেক্ষা করত, হয়তো একদিন সাইফ নিজে তার সাথে যোগাযোগ করবে, অথবা হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাসের পর মাস কেটে যায়, সাইফের কোনো খবর আসে না। তিশার বুকের ভেতরটা ক্রমশ ভারী হতে থাকে। এক গভীর অনুশোচনা আর না বলা কষ্টে বোঝায়। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেত, তাদের কি আর কখনো দেখা হবে না? তাদের সম্পর্কে কি কোনো ভবিষ্যৎ আছে? প্রায় 2 বছর কেটে গেল। তিশার ভার্সিটি পাঠ চুকে গিয়েছিল আরও আগেই। এই দীর্ঘ সময়টা তার কেটেছে এক গভীর অনুশোচনা আর চাপা কষ্টে। সাইফের কোনো খবর সে আর নেওয়ার সাহস করেনি। তার বাবা মা মাঝে মধ্যে ছেলে ভালো থাকার কথা বলতেন, কিন্তু তাদের মধ্যে আর কোনো যোগাযোগের চেষ্টা তিশা করেনি। সাইফের শীতল উপেক্ষা তার মনে এক স্থায়ী ক্ষত তৈরি করে গিয়েছিল। একদিন বিকেলে তিশা তার শেষ বর্ষের বন্ধুদের সাথে বিদায় অনুষ্ঠানে গিয়েছিল। মন তার একেবারে ভালো ছিল না। হঠাৎ বাড়ি থেকে ফোন এলো, তার বাবা অসুস্থ। তড়িঘড়ি করে বাড়ি ফিরে তিশা দেখল তাদের ড্রয়িং রুমে অপ্রত্যাশিত ভিড়। তার বাবা সোফায় বসে আছেন, তবে তার অন্য পাশে কেউ দাঁড়িয়ে। তিশার বুক ধক করে উঠল। সাইফ, 2 বছর পর সাইফকে দেখে তিশার পায়ের তলায় মাটি যেন সরে গেল। সময়ের স্রোতে তার চেহারার কিছুটা পরিবর্তন এসেছে, আগের চেয়েও যেন ব্যক্তিত্বের ছাপ পড়েছে। কিন্তু তার চোখে সে শান্ত গভীর দৃষ্টি আজও অমলিন। সাইফ তার বাবার সাথে কথা বলছিল, মুখে হালকা হাসি। তিশা দরজার কাছে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে তখন ঝড়া হওয়ার মতো অনুভূতিরা ধাক্কা খাচ্ছিল। বিস্ময়, চাপা আনন্দ, পুরনো দিনের কষ্ট আর একরাশ দ্বিধা। এগিয়ে গিয়ে কথা বলার সাহস সে সঞ্চয় করতে পারছিল না। কিছুক্ষণ পর সাইফ তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে উঠল। তখনই তার চোখ দরজার দিকে গেল এবং তিশাকে দেখতে পেল। তাদের দৃষ্টি মুহূর্তে যেন মিলিত হলো। তিশার মনে হলো তার হৃদস্পন্দন থেমে গেছে, কিন্তু সাইফের চোখে কোনো বিস্ময় বা উষ্ণতা ছিল না, বরং এক শান্ত অচেনা ঔদাসীন্য সেখানে খেলা করছিল। সাইফ হালকা মাথা নেড়ে তার বাবার দিকে তাকিয়ে বলল, আমি বরং এখন আসি। তারপর তিশার পাশ দিয়ে হেঁটে গেল, যেন সেখানে কেউ দাঁড়িয়ে নেই। সাইফের এ নির্লিপ্ততা তিশার বুকে তীক্ষ্ণ ছুরির মতো আঘাত করল। গত 2 বছর ধরে সে যে অনুশোচনা বোঝা বয়ে বেড়াচ্ছে, সাইফের এই উপেক্ষা যেন তার সমস্ত কষ্টের চরম অবকা। সে আশা করেছিল হয়তো তাদের মধ্যে একটি মুহূর্তের জন্য হলো পুনঃসম্পর্কের ছোঁয়া থাকবে, কিন্তু সাইফ তাকে সম্পূর্ণ অচেনা মানুষের মতো এড়িয়ে গেল। তিশা পাথরের মতোই দাঁড়িয়ে রইল, তার চোখ ঝাপসা হয়ে আসছিল, কিন্তু সে নিজেকে শক্ত রাখতে পারল না। সাইফের অপ্রত্যাশিত প্রত্যাবর্তন তার মনে যে ক্ষীণ আশা জাগিয়েছিল তা নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেল। সাইফ যেন তার জীবনের অধ্যায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে। রাতে যখন বাড়ির নীরবতা আরও গভীর হলো, তিশা একা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে তখন একটাই প্রশ্ন, কেন সাইফ তাকে এত সহজে ভুলে গেল? তাদের জোর করে শুরু হওয়ার সম্পর্কে কি এটাই শেষ পরিণতি? দুজনের মাঝে এক গভীর না বুঝতে পারা দূরত্ব। সেদিন রাতে খাবার টেবিলে পরিবেশটা ছিল বেশ শান্ত, তবে চাপে একটা অস্বস্তি সবার মধ্যে বিরাজ করছিল। মোহাম্মদ কাশেম ক্লান্ত দেখাচ্ছিলেন। সাইফ স্বাভাবিক ভঙ্গিতে খাবার খাচ্ছিল এবং এর ফাঁকে তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুই বরং এখন থেকে অফিসের দায়িত্বটা আমাকে দাও। তোমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, তুমি বিশ্রাম নাও। মোহাম্মদ কাশেম ছেলের দিকে তাকালেন। তার চোখে কিছুটা বিস্ময় এবং রিলিফের ছাপ দেখা গেল। দীর্ঘ 2 বছর পর সাইফের এই দায়িত্ব নেওয়ার আগ্রহ তাকে কিছুটা হলো আশ্বস্ত করল।
আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। চেষ্টা করবো বাবা, আর তুমি তো আছোই, দরকার হলে তোমার পরামর্শ নেব। তাদের এই কথোপকথনের সময় তিশা নীরবে খাবার খাচ্ছিল। সাইফের দায়িত্ব নেওয়ার আগ্রহ তার মনে এক মিশ্র অনুভূতি সৃষ্টি করলো। তবে কি সাইফ সত্যি তাদের অতীত সম্পর্কে ভুলে এগিয়ে যেতে পেরেছে? রাতে যখন ঘুমানোর সময় হলো, তিশা ঘরে এসে দেখলো সাইফ সোফার উপর তার বিছানা করছে। 2 বছর ধরে তার আলাদা ঘরেই ঘুমিয়েছে। আজ তিশার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সে এগিয়ে গিয়ে সাইফের পাশে দাঁড়ালো। সাইফ, সাইফ তার দিকে তাকালো, তবে তার চোখে কোনো উষ্ণতা ছিল না, এক শীতল আনুষ্ঠানিক দৃষ্টি। সেদিনের সেসব খারাপ ব্যবহারের জন্য আমি দুঃখিত। আমার ভুল হয়েছিল। সাইফ কিছুক্ষণ চুপ করে তিশার দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো রাগ বা ক্ষোভ দেখা গেল না, শুধু এক ধরনের নির্বিকার ভাব। তুমি কি আজ খাটে শুতে পারো? সাইফ কোনো উত্তর দিল না। সে তার বিছানা গোছানো শেষ করলো এবং বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ল। তিশা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার ক্ষমা চাওয়া, খাটে শোয়ার অনুরোধ, কোনো কিছুই যেন সাইফের ওপর কোনো প্রভাব ফেলতে পারল না। তিশার চোখে জল চলে এলো। 2 বছর ধরে সে যে অনুশোচনার বোঝা বয়ে বেড়াচ্ছে, আজ সাইফের এই উপেক্ষা তার সমস্ত প্রচেষ্টাকে অর্থহীন করে দিল। সে ধীরে ধীরে খাটের দিকে এগিয়ে গেল এবং শুয়ে পড়ল। ঘরের নীরবতা তাদের দুজনের মধ্যে গভীর দূরত্ব তৈরি করল। পরের দিন সকালে তিশা যখন ঘুম থেকে উঠল, দেখল সাইফ ঘরে নেই। নিচে গিয়ে দেখল সে নাস্তা করছে। তিশা ইতস্তত করে তার কাছে গিয়ে দাঁড়ালো। সাইফ, কাল রাতের জন্য আমি সত্যিই দুঃখিত। আমার বলা উচিত হয়নি ওভাবে। সাইফ নীরবে তার নাস্তা শেষ করলো। একবারও তিশার দিকে তাকালো না। খাওয়া শেষ হলে সে হাত ধুয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তিশা অপলক দৃষ্টিতে তার চলে যাওয়া দেখল। তার ক্ষমা চাওয়ার কোনো মূল্যই যেন সাইফের কাছে নেই। সেদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে বেশ জাম্পেশ আড্ডা চলছিল। সবাই একসাথে গল্প করছিল। সাইফও তাদের সাথে বসে হালকা হাঁটছিল। হঠাৎ কেউ পেছন থেকে এসে সাইফের কান টেনে ধরল। সাইফ চমকে পেছনে ফিরে তাকালো। তার ভাবি হাসি মুখে দাঁড়িয়ে। মুহূর্তে সাইফের মুখে চাপা ভাব দূর হয়ে গেল। সে চিৎকার করে উঠল। ভাবি, তুমি কবে এলে? বলে এক চটকে উঠে দাঁড়িয়ে ভাবিকে জড়িয়ে ধরল। এতটাই উৎসাহের সাথে জড়িয়ে ধরল যে ভাবির পা দুটো মাটি ছেড়ে উপরে উঠে গেল। সাইফ তাকে কোলে তুলে কিছুক্ষণ ধরে রাখল, যেন বহুদিন পর প্রিয় কাউকে ফিরে পেয়েছে। অন্যদিকে এই দৃশ্য দেখে সাইম মুচকি হেসে বলল, ভাবিকে পেয়ে ভাইকে কি আর মনে থাকবে? তখন তাদের ছোট্ট ভাতিজি, যার নাম অহনা, মুখ ফুলিয়ে বলল, আমি মনে করেছিলাম চাচু আগে আমাকে কোলে নেবে, কিন্তু চাচু আমাকে কোলে নিল। সাইফ তাড়াতাড়ি ভাবিকে নামিয়ে অহনার দিকে তাকালো। আরে আমার ছোট্ট রাজকুমারী, তুমি কি রাগ করেছো? এসো, এবার তোমাকে কোলে নেই। বলে সে অহনাকে কোলে তুলে আদর করতে লাগলো। ড্রয়িং রুমে হাসি খুশি পরিবেশ তিশা দূর থেকে দেখছিল। সাইফের মুখে সে প্রাণ খোলা হাসি, যা সে গত 2 বছরে দেখেনি। আজ তার ভাবি আর ভাতিজির সাথে দেখে তার বুকের ভেতরটা চিনচিন করে উঠল। সাইফের জীবনে তার কোনো স্থান নেই, তা যেন আরও একবার স্পষ্ট হয়ে গেল। তাদের পারিবারিক উষ্ণতা থেকে যেন সে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাইফ যখন অহনাকে কোলে নিয়ে আদর করছিল, তখন তার ভাবি এগিয়ে এসে তিশার দিকে তাকালেন। তার চোখে কৌতূহল এবং হালকা সহানুভূতি মেশানো ছিল। এই যে, ইনিই বুঝি দিশা, সাইফ যার কথা বলেছিল। সাইফ অহনাকে কোলে রেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তার বাবা মোহাম্মদ কাশিম এবং সাইমও তিশার দিকে তাকালেন। ড্রয়িং রুমে হাসি খুশি মুহূর্তটা যেন হঠাৎ করেই একটু থমকে গেল। ফারিয়া বেগম নীরব রইলেন, তার দৃষ্টি স্থির হয়েছিল সাইফের উপর। তিশা মৃদু হেসে এগিয়ে এসে বললেন, জি, আমি তিশা। আপনারা? আমি সাইমের স্ত্রী, তোমার ভাবি। আর এটা আমাদের মেয়ে অহনা। তোমার সাথে প্রথম দেখা হলো, খুব ভালো লাগছে। সাইফ তোমার কথা অনেক বলেছে। সাইফের দিকে একবার আর চোখে তাকিয়ে ভাবি আবার বলেন, আসলে সাইফ যখন আমেরিকায় ছিল, তখন মাঝে মধ্যেই আমাদের সাথে তোমার কথা বলতো। সাইফের মুখটা সামান্য লালচে হয়ে উঠল। তিশা অবাক হয়ে ভাবির দিকে তাকালো। সাইফ কি তাদের কথা বলতো? কি বলতো সে? সাইম হেসে বলল, হ্যাঁ ভাবি, ভাইয়ের মুখে তোমার অনেক গল্প শুনেছি, তবে সামনাসামনি দেখে আরও ভালো লাগলো। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি অফিসিয়ালি। সাইমের কথা শুনে তিশা মনে একটা ক্ষীণ আশার আলো উকি দিল। তবে কি সাইফের পরিবার তাকে এখনো আপন করে নিয়েছে? কিন্তু সাইফের নিজের আচরণ তো সম্পূর্ণ বিপরীত। অহনা সাইফের কোল থেকে উকি দিয়ে তিশার
দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল। তুমি আমার নতুন আন্টি? তিশা অহনার দিকে তাকিয়ে হাসলো। হ্যাঁ সোনা, আমি তোমার নতুন আন্টি। অহনা হাত বাড়িয়ে তিশার কাছে আসতে চাইল। তিশা এগিয়ে গিয়ে তাকে কোলে তুলে নিল। ছোট্ট অহনার নরম স্পর্শে তার ভেতরের কষ্টটা যেন কিছুটা হলেও কম হলো। মোহাম্মদ কাশিম বলেন, তাহলে তো ভালোই হলো, পরিবারের নতুন সদস্যরাও এসে গেল, এবার সবাই মিলেমিশে থাকি। ফারিয়া বেগম তখনও নীরব, তার দৃষ্টি এবার তিশার উপর স্থির হলো। তবে সেই দৃষ্টিতে কোনো উষ্ণতা ছিল না, বরং এক ধরনের চাপা কৌতূহল যেন খেলা করছিল। পরিবারের এই উষ্ণ অভ্যর্থনা তিশার মন ছুঁয়ে গেল। তবে ফারিয়া বেগমের নীরবতা তার মনে একটা খটকা তৈরি করলো। তার চোখ বরাবর সাইফকে খুঁজছিল। সে দেখল সাইফ কিছুটা দূরে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তাদের কথোপকথনে কোনো আগ্রহ দেখাচ্ছে না। পরিবারের সদস্যরা যখন তিশার সাথে পরিচিত হচ্ছিল তখন সে যেন সেখানে একজন নীরব দর্শক। তিশার মনে আবার সেই পুরনো প্রশ্নটা উকি দিল। পরিবারের এই অ্যাকসেপ্টেন্স কি সাইফের মনে বরফ গলাতে পারবে, নাকি তাদের দুজনের মাঝে তৈরি হওয়া শীতল দূরত্ব চিরস্থায়ী হয়ে থাকবে? আর ফারিয়া বেগমের নীরবতা কিসের ইঙ্গিত? সেদিনের রাতের খাবার টেবিলে একটা অন্যরকম দৃশ্য দেখা গেল। সাইফ তার ভাবির পাশে বসে আবদার করল যে আজ তাকে ভাবি খাইয়ে দেবে। ভাবিও হাসি মুখে রাজি হলেন এবং পরম যত্নের সাথে সাইফের মুখে খাবার তুলে দিতে লাগলেন। সাইফও ছেলে মানুষের মতো সেই খাবার খাচ্ছিল। তাদের মধ্যকার আন্তরিকতা স্পষ্ট। তিশা কিছুটা দূরে বসে নীরবে খাচ্ছিল এবং তাদের এই সহজ সুদর্শন সম্পর্কটা দেখছিল। সাইফ তার সাথে এতটুকু কথা না বলেও তার ভাবির সাথে তার এত হৃদ্যতা দেখে সে কিছুটা অবাক হলো। তাদের মধ্যে যেন এক গভীর বোঝাপড়া রয়েছে, যা তিশার কাছে সম্পূর্ণ নতুন। হঠাৎ অহনা তার ছোট্ট মিষ্টি গলায় বলে উঠল, চাচু, তুমি এখনো আম্মুর হাতে খাও? সাইফ হেসে অহনার দিকে তাকালো। হ্যাঁ সোনা, আমার যখন ছোটবেলার কথা মনে পড়ে তখন ভাবির হাতের খাবার খেতেই ইচ্ছে করে। আরে বাবা, তুই তো সেই থেকেই আমার পিছনে লেগে থাকতি, এখনো সে অভ্যাস যায়নি দেখছি। সাইফ হেসে অহনার দিকে তাকালো। তাদের এই খুনসুটিপূর্ণ কথোপকথনে ড্রয়িং রুমের পরিবেশ আরও হালকা হয়ে উঠল। স্যাম হাসিতে যোগ দিলেন, কিন্তু তিশা নীরবে তাদের দেখছিল। সাইফের জীবনে তার ভাবির একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, এটা সে বুঝতে পারছিল। তাদের সম্পর্কটা কত গভীর আর সহজ তা তার নিজের আর সাইফের সম্পর্কের সম্পূর্ণ বিপরীত। তিশার মনে একটা চাপা দীর্ঘশ্বাস উঠল। সাইফের জীবনে এত আপন মানুষ থাকতেও কেন সে একটা জোর করে চাপানো সম্পর্কের বোঝা বয়ে বেড়াচ্ছে? কেন সে তার প্রতি এত উদাসীন? তাদের মধ্যে কি কখনো সেই সহজ সুন্দর সম্পর্ক তৈরি হবে, যেমনটা সে তার ভাবি আর ভাইয়ের মধ্যে দেখছে? এই সম্পর্কগুলো তিশার মনকে আরও ভারাক্রান্ত করে তুলল। পরের দিন সাইফ অফিসে বেরিয়ে গেলে তিশা কিছুটা সাহস সঞ্চয় করে সাইমার তার ভাবির ঘরে গেল। অন্য তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ভাবি তিশাকে ঘরে আসতে দেখে মিষ্টি হেসে বসতে বললেন, এসো তিশা, কিছু বলবে? ভাবি, আসলে আমার একটা পরামর্শ লাগতো আপনার থেকে। হ্যাঁ অবশ্যই, বসো, বলো কি পরামর্শ। তিশা ইতস্ত করে একটি চেয়ার টেনে বসলো। তার চোখ ছলছল করছিল। ধীরে ধীরে সে তার আর সাইফের সম্পর্কের শুরু থেকে আমেরিকা যাও এবং সাইফের ফিরে আসার পরের উপেক্ষা সব কিছু ভাবির কাছে খুলে বলল। তার কণ্ঠে বারবার ধরে আসছিল, আর শেষের দিকে সে কান্নায় ভেঙে পড়ল। ভাবি মনোযোগ দিয়ে তিশার সব কথা শুনলেন। তার মুখ দেখে মনে হচ্ছিল তিশার কষ্টে তিনিও ব্যথিত। যখন তিশার কান্না থামল, ভাবি আলতো হাতে তার পিঠে হাত রাখলেন। শান্ত হও তিশা, আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হয়েছে। সাইফ যা করেছে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু আসলে খুব চাপা স্বভাবের। হয়তো ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু বাইরে থেকে তা প্রকাশ করতে পারছে না। তিশা ভেজা চোখে ভাবির দিকে তাকালো। কিন্তু ভাবি, ও তো আমার সাথে একটা কথাও বলে না, এমন ভাব করে যেন আমি বাড়িতে নেই। আমি জানি, সাইফ ফিরে আসার পর থেকে আমিও সেটা লক্ষ্য করছি। আসলে আমেরিকায় থাকার সময় ও একা ছিল, হয়তো অনেক কিছু হজম করেছে যা আমাদের বলেনি। তবে আমার মনে হয় তোমার প্রতি ওর রাগ হয়তো কিছুটা হলেও কমেছে।
না হলে তোমাদের কথা আমাদের বলতো না। তিশা অবাক হয়ে ভাবির দিকে তাকালো। কিন্তু ও তো এমন ভাব দেখায় যেন আমাকে ঘৃণা করে। ভাবি হেসে তিশার হাত ধরলেন। ঘৃণা? ভালোবাসা না থাকলে ঘৃণা জন্মায় না তিশা। আমার মনে হয় অভিমান জমে আছে ওর ভিতরে, আর সেই অভিমান ভাঙতে একটু সময় লাগবে। তবে তুমি যদি সত্যিই অনুতপ্ত হও, এই সম্পর্কটা ঠিক করতে চাও, তাহলে তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু আমি কি করতে পারি ভাবি? ও তো আমার দিকে ফিরেও তাকায় না। ভাবি কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন। দেখো তিশা, সাইফকে সময় দাও, তার উপর জোর করো না। তবে তার আশেপাশে থাকার চেষ্টা করো, তার পছন্দের খাবার তৈরি করো, তার ছোটোখাটো প্রয়োজনগুলোর খেয়াল রাখো। হয়তো তোমার নীরব যত্ন তার মন ছুঁতে পারে। আর সবচেয়ে জরুরি হলো ধৈর্য ধরো। ভালোবাসা একদিন ঠিকই তার পথ খুঁজে নেবে। ভাবির কথাগুলো তিশার মনে নতুন করে আশার সঞ্চয় করলো। এতদিন সে হতাশ হয়ে বসেছিল, কিন্তু ভাবির পরামর্শ তাকে নতুন করে পথ দেখালো। সে ভাবিকে কৃতজ্ঞতা জানালো এবং মন স্থির করলো সাইফের মন জয় করার জন্য সে তার সাধ্যমতো চেষ্টা করবে। এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। তিশা তার সাধ্যমতো চেষ্টা করছিল সাইফের কাছাকাছি থাকার, তার পছন্দের জিনিসগুলো করার। কিন্তু সাইফের দিক থেকে সে শীতল ঔদাসীন্য যেন বিন্দুমাত্র কমেনি। তার নীরব উপেক্ষা তিশার ভেতরের কষ্ট ক্রমশ বাড়ছিল। সে বুঝতে পারছিল এভাবে আর কতদিন চলবে। তার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যেতে চাইছিল। একদিন সন্ধ্যায় তিশা যখন দেখল সাইফ ছাদে একা দাঁড়িয়ে আকাশ দেখছে, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। দ্রুত পেয়ে ছাদে গিয়ে সাইফের হাত ধরে তাকে টেনে একপাশে নিয়ে গেল। আর কতদিন তুমি এইভাবে আমাকে এড়িয়ে যাবে? সাইফ অবাক হয়ে তিশার দিকে তাকালো। তার চোখে কিছুটা বিরক্তিও দেখা গেল। মনে আছে তোমার বিয়ের রাতে তুমি বলেছিলে, যেদিন আমি নিজের ইচ্ছায় তোমাকে আমার অধিকার দেব সেদিনই তুমি আমার কাছে আসবে। তাহলে এখন কেন এত দূরে সরে থাকছো? কেন আমায় এত কষ্ট দিচ্ছ? সাইফ কিছুক্ষণ চুপ করে রইল, আকাশের দিকে তাকিয়ে তারপর ধীরে ধীরে বলল। সেই রাতের কথা আর এখন কেন? পরিস্থিতি তো অনেক বদলে গেছে তিশা। কি বদলিয়েছে? আমার অনুভূতি কি বদলেছে? আমি বুঝতে পেরেছি আমার ভুল, আমি অনুতপ্ত। তাহলে তুমি কেন আমাকে শাস্তি দিচ্ছ? কথা শেষ না হতে তিশা কান্নায় ভেঙে পড়ল। তার শরীর কাঁপছিল। সে ঝুঁকে সাইফের পায়ের কাছে বসতে যাচ্ছিল। সাইফ প্লিজ সাইফ, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসতে। দ্রুত তিশার হাত ধরে তাকে টেনে তুলো এবং শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। তিশাও আর নিজেকে সামলাতে পারল না, দুহাতে সাইফকে আঁকড়ে ধরল। তার ভেতরে জমে থাকা কষ্ট, অনুশোচনা সব যেন বাঁধভাঙা বন্যার মতো বেরিয়ে আসতে চাইছিল। তার কান্নার দমকে সাইফের জামা ভিজে যাচ্ছিল। ক্ষমা করে দাও আমাকে সাইফ, আমি বুঝতে পারিনি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। সাইফ নীরবে তিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তার নিজের চোখেও জল চিকচিক করছিল। এতদিনে চাপা কষ্ট আর অভিমান যেন আজ দুজনের অশ্রু জলের সাথে মিশে একাকার হয়ে গেল। শান্ত হও তিশা, আর কেঁদো না। তিশা তখনও সাইফকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছিল। তার শরীর বারবার কেঁপে উঠছিল। সাইফ তাকে আরও শক্ত করে বুকে চেপে ধরল এবং পরম মমতায় তার পিঠে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে লাগলো। দীর্ঘ নীরবতার পর ছাদে শুধু তাদের কান্নার শব্দ আর রাতের হিমেল বাতাস বইছিল। অবশেষে বহুদিন পর তাদের মাঝে জমে থাকা বরফ গলতে শুরু করলো। তিশার কান্নার অবিরাম ধারে সাইফের বুকের কাপড় ভিজে গিয়েছিল। তার ভেতরের চাপা কষ্ট যেন বাদ মানছিল না। সাইফ আলতো হাতে তিশার মুখ তুলে ধরল। ভেজা চোখের গভীরে সে এক গভীর অনুশোচনা দেখতে পেল। তার হৃদয় নরম হয়ে এলো। সাইফ ঝুঁকে এসে তিশার কপালে এক গভীর স্নিগ্ধ চুম্বন এঁকে দিল। সেই স্পর্শে যেন মিশেছিল ক্ষমা আর সান্ত্বনা। আর কেঁদো না তিশা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তিশা যেন সেই স্পর্শে আরও বেশি অসহায় হয়ে পড়ল। সে আবারও সাইফকে শক্ত করে জড়িয়ে ধরল, মুখ গুজে দিল তার বুকে। তার শরীর তখনও কান্নায় কাঁপছিল। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি সাইফ, বিশ্বাস করো। এখন প্রতিটা মুহূর্তে আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করছি। তুমি কেন আমাকে ক্ষমা করতে পারছো না? সাইফ নীরবে তিশার মাথায় হাত বোলাতে লাগলো। তার নিজের ভেতরে জমে থাকা অভিমানগুলো যেন ধীরে ধীরে গলতে শুরু করছিল। তিশার কান্নার তীব্রতা তার হৃদয়ে গভীর সহানুভূতি জাগলো। আমি তোমাকে ক্ষমা করেছি তিশা, অনেক আগেই করেছি। হ্যাঁ, তিশা চমকে উঠল এবং তার বুক থেকে মুখ তুলে সাইফের দিকে তাকালো।
তার ভেজা চোখে অবিশ্বাস্য আর ক্ষীণ এক আশার আলো। সত্যি তুমি তুমি আমাকে ক্ষমা করেছো? সাইফ মাথা নেড়ে সায় জানালো, তার চোখে এক গভীর বেদনার ছায়া। হ্যাঁ তিশা, কিন্তু বিশ্বাস করো, সেই দিনগুলোর কষ্ট আমি এত সহজে ভুলতে পারিনি। তোমার উপেক্ষা, তোমার ঘৃণা, সেগুলো আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। তাই দূরে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তিশা আবার সাইফকে জড়িয়ে ধরল, এবার কিছুটা শান্তভাবে, তার আলিঙ্গনে কৃতজ্ঞতা আর ভালোবাসার আকুতি। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, এখন আমি সবকিছু নতুন করে শুরু করতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগ দেবে সাইফ? সাইফ তিশার চুলে আলতো করে স্পর্শ করল। রাতে নীরব সাদে তাদের দুজনের নীরব আলিঙ্গন যেন এক নতুন সম্পর্কের জন্ম দিচ্ছিল। দীর্ঘ বিরতির পর তারা আবার একে অপরের উষ্ণতা অনুভব করলো। অতীতের তিক্ততা হয়তো পুরোপুরি মুছে যাবে না, কিন্তু ভালোবাসার নতুন বীজ রোপণের জন্য এই মুহূর্তটা ছিল অপরিহার্য। সাদে হিমেল বাতাসে দীর্ঘক্ষণ একে অপরের বাহু ধরে আবদ্ধ থাকার পর সাইফ আলধতে তিশার ভেজা গাল স্পর্শ করলো। তার চোখের গভীর মায়া। সে তিশার হাত ধরে তাকে ঘরে নিয়ে এলো। তাদের বেডরুমের আবহাওয়া আজ অন্যদিনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। নীরবতা ভেঙে সেখানে এক স্নিগ্ধ আবেগপূর্ণ উষ্ণতা বিরাজ করছে। তিশা ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। হালকা নীলালের ঘরটা মায়াবী হয়ে উঠেছে, যেন কোনো স্বপ্নপুরী। খাটের পাশে একটা ছোট্ট টেবিলে জ্বলছে সুগন্ধি মোমবাতি, যার মৃদু আলো তাদের দুজনের চোখে মুখে এক রোমান্টিক আভা সৃষ্টি করেছে। খাটের উপর এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে রক্তিম গোলাপের পাপড়ি, আর খোলা জানালার হালকা পর্দা রাতের বাতাসে ভেসে এসে আলতো করে তাদের স্পর্শ করছে। সাইফ দরজা বন্ধ করে তিশার দিকে তাকালো। তার চোখে সেই কঠিন ঔদাসীন্যর বদলে আজ শুধুই গভীর ভালোবাসা আর ব্যাকুল আকাঙ্ক্ষা। তিশার চোখে লজ্জার ভালোবাসার এক মিশ্রিত আভা চিকচিক করছে, যেন বহুদিনের প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত মুহূর্তে ধরা দিয়েছে। সাইফ ধীরে ধীরে তিশার কাছে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ যেন হৃদয়ের স্পন্দন। তার উষ্ণ হাত দিয়ে তিশাকে খাটের পাশে দাঁড় করল। তাদের নীরব দৃষ্টি বিনিময়ে যেন না বলা অনেক কথার প্রতিধ্বনি। এই দিনটার জন্য আমি কত বিনিদ্র রাত কাটিয়েছি দিশা। যেদিন তুমি তোমার সমস্ত দ্বিধা ভেঙে নিজের ইচ্ছায় আমার পাশে এসে দাঁড়াবে, আমার ভালোবাসাকে স্বীকৃতি দেবে। তিশা সাইফের চোখের গভীরে ডুব দিল। সেখানে সে তার জন্য গভীর আবেগ আর অপেক্ষা দেখতে পেল। তার ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল, যা সাইফের হৃদয় এক নতুন স্পন্দন জাগালো। আমারও অনেক দীর্ঘ পথ পেরোনো হয়েছে সাইফ, নিজের ভুল বুঝতে, তোমার নীরব ভালোবাসার গভীরতা অনুভব করতে। এই নীরবতা আমাকে প্রতি মুহূর্তে দগ্ধ করেছে। সাইফ আলতো করে তিশার একগুচ্ছ রেশমি চুল সরিয়ে তার কানের পাশে প্রেমালিঙ্গনে আবদ্ধ করল। তাদের দুজনে উষ্ণ নিঃশ্বাস একে অপরের মুখের উপর পড়ল। এক মাদকতাময় মুহূর্ত তৈরি করল। সাইফ তিশার আরও কাছে এসে পড়ল। আজ আমাদের সব ভুল বোঝাবুঝির অবসান হোক তিশা। আমাদের জোর করে শুরু হওয়া সম্পর্কের ওপর ভালোবাসার নতুন রং লাগুক। এক নতুন অধ্যায়ের সূচনা হোক, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। তিশা মাথা নেড়ে সাইফের বুকে আলতো করে হাড় রাখলো। তার স্পর্শে সাইফের সারা শরীরে যেন বিদ্যুৎ খেয়ে গেল। সে অনুভব করলো তিশার হৃদয়ের উষ্ণতা আর ভালোবাসার নীরব স্বীকৃতি। সাইফ ঝুঁকে এসে তিশার গোলাপি ঠোঁটে এক গভীর আবেগপূর্ণ চুম্বন এঁকে দিল। সেই চুম্বনে ছিল এতদিনকার চাপা না বলা কথা, অনুশোচনা আর নতুন করে ভালোবাসার অঙ্গীকার। তিশাও তার বাহু বাড়িয়ে সাইফের গলা জড়িয়ে ধরল। তাদের চুম্বনের গভীর থেকে গভীরতর হলো। সাইফের থামার কোনো নাম গন্ধ নেই। সে শুধু তিশাকে কিস করেছে। তিশাও সাইফকে কোনো বাধা দিচ্ছে না, যেন দুটি তৃষ্ণাত্ম হৃদয় অবশেষে প্রশান্তির পরশ খুঁজে পেল। সাইফ ধীরে ধীরে তিশার কাপড় খুলে নিল। তারপর যখনই তাদের প্রথম মিলন ঘটে, তিশা একটু আওয়াজ করে ওঠে, সাইফ একটু আস্তে। তিশা ধৈর্য ধরো। তিশা আবার আওয়াজ করতে যাবে, কিন্তু সাইফ তখনই তিশার ঠোঁট তার দখলে নিয়ে নেয়। তিশা সাইফকে শক্ত করে তার সাথে চেপে ধরল। তাদের আলিঙ্গন আরও নিবিড় হলো। মোমবাতির আলোয় তাদের দুটি শরীর একাকার হয়ে গেল। গোলাপের পাপড়ি, নম স্পর্শ আর হালকা নীল আলোয় তাদের ভালোবাসার এক নতুন বাসর রাতের স্বপ্নীল সূচনা হলো। রাতের নীরবতা ভেঙে শুধু ভেসে আসছিল তাদের গভীর ভালোবাসার সুবাস, হৃদয়ের স্পন্দন আর দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া মিলনের মৃদু গুঞ্জন।
অতীতের তিক্ততা ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল, আর ভবিষ্যতের রঙিন স্বপ্নে তারা একে অপরের উষ্ণ বাহুতে বাধা পড়ছিল। জোর করে শুরু হওয়া তাদের সম্পর্ক আজ অনুশোচনা, ক্ষমার গভীর ভালোবাসার এক নতুন পরিণতি খুঁজে পেল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তারা একে অপরের হৃদয়ের গভীরে নিজেদের স্থায়ী স্থান করে নিল। তাদের ভালোবাসার জয় হলো অশ্রুজলের পথ পেরিয়ে। সেই রাতের পর সাইফা তিশার জীবনে এক নতুন সূর্যোদয় হলো। তাদের সম্পর্কের মেঘ কেটে গিয়ে ভালোবাসার উষ্ণ আলো চারপাশ আলোকিত করে তুলল। দীর্ঘ 2 বছরের নীরবতা ভেঙে তাদের মধ্যে আবার কথা বলা শুরু হলো। সেই কথাগুলো ছিল একে অপরের প্রতি গভীর ভালোবাসা আর বোঝাপড়া। সাইফ তার ভুল বুঝতে পেরেছিল এবং তিশার কাছে বারবার ক্ষমা চেয়েছিল। তিশাও তার অভিমান ভেঙে সাইফের ভালোবাসাকে গ্রহণ করেছিল। তাদের জোর করে শুরু হওয়া সম্পর্কটা ধীরে ধীরে খাঁটি ভালোবাসার বাঁধনে আবদ্ধ হলো। সাইফ আবার অফিসে মন দিল, আর তিশাও তার নতুন জীবন গুছিয়ে নিতে শুরু করলো। তার দুজনে একসাথে সময় কাটাতো, পুরোনো দিনের অভিজ্ঞতা ভুলে নতুন করে স্বপ্ন দেখত। তাদের মধ্যকার দূরত্ব ঘুচে গিয়ে এক গভীর বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। তাদের ভালোবাসার সাক্ষী ছিল তাদের পরিবার। সাইফের বাবা মা তাদের দুজনের পরিবর্তন দেখে খুব খুশি হয়েছিলেন। সাইম আর তার ভাবিও তাদের সম্পর্ককে সহজভাবে মেনে নিয়েছিল এবং সবসময় তাদের পাশে ছিল। ছোট্ট অহনত সাইফ আর তিশার চোখের মনি হয়ে উঠল। কিছু মাস পর সাইফ আর তিশা আবার সেই রিসোর্টে গিয়েছিল। সেখানে সাইফ তাকে প্রথমবার প্রপোজ করেছিল। তবে এবারে পরিবেশটা ছিল সম্পূর্ণ ভিন্ন। কোনো দ্বিধা বা তিক্ততা নাই, শুধু ছিল দুটো ভালোবাসাময় হৃদয়ের সান্নিধ্য। তিশা সেদিন সাইফের হাতে হাত রেখে বসেছিল। তুমি আমার জীবনে না এলে হয়তো আমি কখনোই সত্যিকারের ভালোবাসার মানে বুঝতাম না। সাইফ হেসে তিশাকে জড়িয়ে ধরেছিল। আর তুমি আমার জীবনে এসে আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছিলে তিশা। তোমাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। তাদের ভালোবাসার গল্প ধীরে ধীরে পূর্ণতা পেতে শুরু করলো। সময়ের সাথে সাথে তাদের বন্ধন আরও দৃঢ় হলো। তারা একে অপরের পাশে থেকে জীবনে সব সুখ দুঃখে ভাগিদার হলো। তাদের জোর করে শুরু হওয়া বিয়ে শেষ পর্যন্ত এক সুন্দর সুখী দাম্পত্য জীবনে পরিণতি লাভ করলো। তাদের ভালোবাসার জয় হলো, যেখানে অনুশোচনা আর ক্ষমা ভালোবাসার নতুন পথ খুলে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল নিয়তি হয়তো তাদের অপ্রত্যাশিতভাবে এক করেছিল, কিন্তু সেই সম্পর্ককে সুন্দর পরিণতি দেওয়ার দায়িত্ব ছিল তাদের নিজেদেরই, আর তারা সেই দায়িত্ব সফলভাবে পালনও করেছিল। তাদের জীবন ভালোবাসার আলোয় ভরে উঠল, যেখানে আর কোনো অন্ধকার বা দূরত্ব ছিল না। গল্পের শেষ পাতা উল্টাতেই আমি এই গল্পের কথক আজ কিছু বলতে চাই। এই জোর করে সিনিয়র আপুকে বিয়ে নামক দীর্ঘ পথ পরিক্রমায় আমরা সাইফ আর তিশার জীবনে নানা বাঁক দেখেছি। তাদের প্রত্যাশিত মিলন, তিক্ততা, অনুশোচনা এবং অবশেষে ভালোবাসার জয়। এই সমস্ত ঘটনার সাক্ষী আমরা হয়েছি। এই গল্প থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি। প্রথমত, ভালোবাসা কখনো জোর করে চাপিয়ে দেওয়া যায় না। সাইফের প্রথম পদক্ষেপ ভুল ছিল এবং সেই ভুলের জন্য তাকে দীর্ঘ সময় ধরে প্রায়শ্চিত্ত করতে হয়েছে। জোরপূর্বক সম্পর্ক হয়তো শুরু করা যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর সম্মান অর্জন করতে হয় ধীরে ধীরে, আন্তরিকতা আর ধৈর্যের মাধ্যমে। দ্বিতীয়ত, অনুশোচনা একটি শক্তিশালী অনুভূতি। তিশা তার ভুল বুঝতে পারা এবং সেই ভুলের জন্য অনুতপ্ত হওয়া, এটাই তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিয়েছিল। নিজের ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া ভালোবাসার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তৃতীয়ত, অপেক্ষা আর নীরবতা ভালোবাসার অন্তরায়। সাইফের দীর্ঘ নীরবতা তিশাকে যেমন কষ্ট দিয়েছে, তেমনি তাদের মধ্যকার দূরত্ব বাড়িয়েছিল। খোলা মনে আলোচনা এবং অনুভূতি প্রকাশ করা যে কোনো সম্পর্কের ভিত্তি মজবুত করে। চতুর্থ, পরিবার এবং আপনজনদের ভূমিকা একটি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইফের ভাই ভাবির সমর্থন এবং তাদের আন্তরিকতা তিশাকে পরিবারের অংশ করে নিতে সাহায্য করেছে। সর্বশেষ, এই গল্প আমাদের শেখায় যে ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। তিক্ততা আর অভিমানে মেঘ সরিয়ে ভালোবাসা একদিন ঠিকই তার আলো ছড়াতে পারে, যদি উত্তম পক্ষ সেই ভালোবাসাকে লালন করার জন্য প্রস্তুত থাকে। অপ্রত্যাশিত কিছু হওয়ার একটি সম্পর্ক গভীর ভালোবাসায় পরিণতি পেতে পারে, যদি সেখানে ক্ষমা, সহনশীলতা এবং একে অপরের প্রতি সম্মান থাকে। সাইফ আর তিশার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের পথ কখনো মসৃণ হয় না। ভুল এবং বাধা আসতেই পারে,
কিন্তু সত্যিকারের ভালোবাসায় সেসব অতিক্রম করে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এই গল্পের শেষটা হয়তো সুখের হয়েছে, কিন্তু এই সুখ অর্জন করার পথটা ছিল কণ্টকাকীর্ণ। আশা করি এই গল্প থেকে আপনারা ভালোবাসার প্রকৃত মূল্য এবং সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন। তো দর্শক, আমাদের আজকের গল্প এখানেই শেষ। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন।